আচ্ছা, যারা চলে আসছো আমাকে একটু জানাও যে সব ঠিকঠাক কিনা। আচ্ছা, সাথে সাথে একটু সবাই বন্ধুদের মেনশন দিয়ে দিতে পারো, নিজের প্রোফাইলে শেয়ার করতে পারো। শেয়ার করলে লাভ নাই, এটা ক্লোজড গ্রুপের ক্লাস। আর একটা কাজ, একটু সবাই আমাদের ভিডিওটাতে রিয়াক্ট দাও। যারা আসছো সবাই একটু ভিডিওটাতে রিয়াক্ট দাও, ঠিক আছে? সবাই সবাই একটু রিয়াক্ট দাও। আচ্ছা, আজকে আমরা আসলে বর্জ্য নিষ্কাশন পড়ব, ছোট্ট একটা চ্যাপ্টার, তবে মানব দেহের চ্যাপ্টার। মনে রাখবা, জিওলজির যে চ্যাপ্টারগুলো মানব দেহের সাথে সম্পর্কিত সেই চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। যদিও বিগত 2 বছর বা বিগত 3 বছর ধরতে পারো, যে বছরগুলোতে মানব দেহ থেকে খুব বেশি প্রশ্ন আসছে না, উল্টা বোটানি থেকে বেশি প্রশ্ন আসছে, যেটা আসলে বিগত 10 বছরের যে প্রশ্ন আমরা সাধারণত বিশ্লেষণ করে থাকি তার একটা কি বলা যায়, তার ঠিক উল্টা হচ্ছে। তো এরকম কিছু ঘটনা মাঝে মাঝে ঘটে, আবার ঠিক হয়ে যাবে আমরা আশা করি। আমার মনে হয় যে আবারও মানবদেহ থেকে বেশি প্রশ্ন আসা শুরু করবে। এবং মানবদেহের প্রত্যেকটা চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ, কারণ জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলা, মানবদেহের প্রত্যেকটা চ্যাপ্টার মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আসলে ডাক্তাররা করে থাকেন, এবং ডাক্তাররা মানবদেহ নিয়ে সবচেয়ে বেশি তুমি একটা জিনিস খেয়াল করো যে টিচাররা যে সাবজেক্টে বেশি ভালো, যে জায়গাতে বেশি ভালো, সেই জায়গায় টিচাররা একটু বেশি কঠিন প্রশ্ন করার চেষ্টা করে। ফলে মানবদেহ রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাকে চেষ্টা করতে হবে যতটা ডিটেলসে পড়া যায়, এবং অন্যান্য বইয়ের ইনফরমেশনও তোমাকে আসলে যতটা পারা যায় পড়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, তো শর্টের আচ্ছা, এই চ্যাপ্টারটা অনেকেরই প্রিয়, অনেকেরই প্রিয় না। তো এই চ্যাপ্টারটা এর আগে কে কে পড়ছো আর এর আগে কে কে পড়ো নাই, একটু আমাকে জানাও। ভাইয়া, যারা যারা গোল্ড ডিগার্সে পড়তেছি, আমাদের কি নিউ কোর্সে ভর্তি হতে হবে কিনা ডিপেন্ডস। তবে গোল্ড ডিগার্সে যে কোনো একটা কোর্সে থাকলে তোমাকে আসলে অন্য কোনো কোর্স না করলেও চলতেছে, কারণ আমাদের প্রত্যেকটা কোর্স, ধরো গোল্ড ডিগার্সের একটা কোর্স অ্যাডমিশন পর্যন্তই চলবে, ক্লাস এক্সাম সহ সব সাপোর্ট অ্যাডমিশন পর্যন্ত পেতে হবে। ফলে অন্য কোনো কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন আসলে নাই। নাপা এক্সট্রা ক্লাস করা আছে, এটা কি আবারও করা লাগবে কিনা? খুব সামান্য স্লাইড হয়, তো 5 থেকে 10% ক্লাসে চেঞ্জ আসে। এর বাইরে আসলে বড় কোনো চেঞ্জ আসলে তুমি পাবা না এই ক্লাসগুলোতে। তাহলে চলো আমরা এই চ্যাপ্টারটা আসলে শুরু করতে চাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবকিছু ওকে। আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি ফর্সা লাগতেছে, দাঁড়াও দেখি একটু এটা চেঞ্জ করা সম্ভব হয় কিনা। এখন মনে হয় কিছুটা বেটার, আই ডোন্ট নো। আচ্ছা, এখন সম্ভবত বেটার। তো একেবারে খেয়াল করো এই চ্যাপ্টারের, আচ্ছা আজকে সম্ভবত তোমাদের পিডিএফটা দেওয়া হয়নি, আমি ভুলে গেছি। তো ক্লাস শেষেই আসলে তোমাদের 3টা রাইটারের যে পিডিএফ, সেই 3টা রাইটারের পিডিএফই আসলে দিয়ে দিব। আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়ছো কি পড়ো নাই, এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নাই। আশা করি মোটামুটি আজকে ক্লাসে তোমার এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে হয়ে যাবে। এখন একটু চলে আসো, পিডিএফ ক্লাস শেষে দিয়ে দেবো, এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নাই। আচ্ছা, এই অধ্যায়ের কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে? খুব ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু এই অধ্যায় থেকে আসলে প্রচুর প্রশ্ন আসে। যেমন গতদিন তুমি মানে মসফার্ন চ্যাপ্টারটা পড়ছো, এই চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে 4টা থেকে 5টা। তুমি কি মানে মোটামুটি এই ওই চ্যাপ্টারের কাছাকাছি একটা চ্যাপ্টার, ছোট, খুবই ছোট চ্যাপ্টার। জুলজিতে এত ছোট চ্যাপ্টার দেখাই যায় না। এই চ্যাপ্টার থেকে মিনিমাম তুমি 20 থেকে 25টা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। ফলে মানবদেহের চ্যাপ্টারগুলো সবসময় খুবই গুরুত্বপূর্ণ। এইটা তোমাকে ফার্স্টে মাথায় নিয়ে পড়তে হবে। বই কি পেইড ব্যাচ বাদে আমরা কিনতে পারবো? না, আপাতত আমাদের পেইড ব্যাচের, দেখো আমাদের বইগুলো আসলে পেইড ব্যাচের স্টুডেন্টের জন্যই রেডি করা। ফলে যদি কখনো এক্সট্রা বই রয়ে যায় বা ওভাবে, তখন আমরা কিছু বই দিতে পারি, কিন্তু এই মুহূর্তে পেইড ব্যাচের বাইরে বই দেওয়ার কোনো ইচ্ছা নাই। কারণ খুব স্বাভাবিকভাবে আমরা দেখো, যে বাচ্চাগুলো আমাদের উপর ভরসা করে পুরো মেডিকেল অ্যাডমিশনের জন্য, মেডিলজির উপর ভরসা করতেছে, আমাদের চেষ্টাটাই থাকে যে এই বাচ্চাগুলোকে যেন আমরা ওই সাপোর্টটা দিতে পারি, ঠিক আছে? কারণ খেয়াল করো যে আমরা যে পরিমাণ বই দিচ্ছি এবং আমাদের যে কোর্স ফি, সেই তুলনায় আমাদের চেষ্টাটাই থাকে যে আমরা ওই বাচ্চাটাকে যেন চান্স পাওয়াইতে পারি। শুধুমাত্র আমাদের উপর ভরসা করতেছে, ও যেন বেস্ট সার্ভিসটা পায়। ফলে আগে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, পরে হচ্ছে বাকিরা। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। চলো আমরা শুরু করি অধ্যায়টা, বেশি দেরি করে লাভ নাই। আচ্ছা, একটু আসো, এই ছবিটা দেখতে চাই। এখানে একটা মানুষের ছবি, এই একজন মানুষের ছবি তুমি দেখতে পাচ্ছ। এই মানুষের ছবিতে তুমি যে জিনিসটা দেখতেছো সেটা হচ্ছে একজন মানুষ। আমরা নর্মালি প্রতিদিন পানি খাই, কি পরিমাণ পানি খাই? এভারেজে 1450 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এছাড়া আমরা যে খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণেও পানি
প্রত্যেকটা জিনিসেই পানি আছে, ফলে খাদ্যেও পানি আছে। তো খাদ্যের মাধ্যমে 800 সেন্টিমিটার কিউব পানি গ্রহণ করি। এছাড়া কোষে শ্বসন হয়। তোমরা জানো যে কোষে কিন্তু কোষের যে মাইটোকন্ড্রিয়াতে শ্বসন বিক্রিয়া হয়। এই বিক্রিয়াতে কিন্তু পানি তৈরি হয়। তোমরা যদি নবম অধ্যায় পড়ে থাকো বোটানি, সেখানে শ্বসনের বিক্রিয়া দেখো। শ্বসনের বিক্রিয়ায় কিন্তু অক্সিজেন, ইলেকট্রন এবং প্রোটন মিলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে পানি তৈরি হয়। তো এই যে প্রতিদিন কোষে 350 সেন্টিমিটার কিউব পানি তৈরি হয়, অর্থাৎ তুমি পানি খাচ্ছ ডিরেক্ট, সাথে সাথে যে খাবার খাচ্ছ সেই খাবারে পানি রয়েছে, এবং কোষের ভিতরে যে শ্বসন বিক্রিয়া হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, সেখানেও আসলে পানি তৈরি হচ্ছে। এই সব মিলায় তোমার টোটাল প্রতিদিন 2600 সেন্টিমিটার কিউব পানি তোমার বডিতে প্রবেশ করে। ঠিক একই পরিমাণ, একইভাবে 2600 সেন্টিমিটার কিউব পানি তোমার বডি থেকে বের হয়ে যায়। তো একটা তুমি জানো যে অশ্রুর মাধ্যমে খুব বেশি পানি আসলে বের হয় না, বা আমরা প্রতিদিন কান্নাকাটি করিও না। মেয়েদের ব্যাপারটা আলাদা, মেয়েরা ছেলেদের তুলনায় নর্মালি একটু বেশি কান্নাকাটি করতে পারে, বা এমন অনেক মেয়েও আছে হয়তো প্রতিদিন কান্নাকাটি করে, আই ডোন্ট নো। তো অশ্রুর মাধ্যমে কিছু পানি, খুবই সামান্য পরিমাণ পানি বের হয়। ফুসফুস থেকে জলীয় বাষ্প, অর্থাৎ তুমি খেয়াল করো এই যে তুমি নিঃশ্বাস ত্যাগ করতেছো, তো এখানে কিন্তু পানি বের হয়, নিঃশ্বাসের সাথে পানি বের হয় 400 সেন্টিমিটার কিউব। ঘামের মাধ্যমে 600, তাহলে মোট 2600। তার ঘাম আর নিঃশ্বাসের মাধ্যমে হচ্ছে 1000, আর মূত্রের মাধ্যমেই 1500, আর বাকি মলের মাধ্যমে 100। ফলে মোটামুটি পানি আমরা ডিরেক্ট গ্রহণ করি যেটা, আর ম্যাক্সিমাম পানি বের হয়ে যায় মূত্রের মাধ্যমে 1500 সেন্টিমিটার কিউব পানি। ফলে মোটামুটি আমরা 2600 সেন্টিমিটার কিউব পানি আমাদের বডিতে প্রবেশ করে, এবং ঠিক একইভাবে 2600 সেন্টিমিটার কিউব পানি বডি থেকে বের হয়ে যায়। আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন একটু চলে আসো অপচিতিমূলক বিপাক। তো এখানে তুমি দুইটা শব্দ, উপচিতি এই শব্দটা পড়ছো কখনো কখনো, আবার অপচিতি শব্দটা পড়ছো। এটা তুমি উপকার দিয়ে চিন্তা করতে পারো, উপকার। আর অপচিতি মানে অপকার, মানে এখানে আসলে কোনো কিছু মানে নেগেটিভ হয়ে যাচ্ছে, আর উপচিতি মানে কোনো কিছু পজিটিভ হচ্ছে। যাই হোক, এখন অপচিতিমূলক বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত। আচ্ছা, নাইট্রোজেন ঘটিত কি জিনিস? ধরো আমার কাছে একটা পদার্থ আছে, ধরো আমার কাছে প্রোটিন আছে, এই প্রোটিন মানে নাইট্রোজেন। ফলে নাইট্রোজেন থেকে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় নাইট্রোজেন ঘটিত। ফলে প্রোটিনে নাইট্রোজেন আছে, ফলে ওইখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত। ফলে নাইট্রোজেন ঘটিত যে দূষিত পদার্থ সেটাকে আসলে রেচন পদার্থ বলে। আমাদের আজকের পড়া হচ্ছে রেচন, বিশেষ করে আমাদের আজকের পড়া মূত্র নিয়ে। এই মূত্রটা আমরা বের করে দিই, তাহলে এটা হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত পদার্থ। আচ্ছা, চলে আসো, আমরা একটু নিচে চলে আসি। আমরা মানুষের প্রধান রেচন পদার্থ দেখো, প্রধান রেচন পদার্থ বলতে সাধারণত তোমাকে হয়তো জিজ্ঞেস করলে তুমি হয়তো বলতা যে ইউরিয়া। আর না, এখানে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, এগুলা সবগুলা কিন্তু প্রধান রেচন পদার্থ। আই রিপিট, যদি প্রধান রেচন অঙ্গ বলি সেটা অবশ্যই বৃক্ক। যদি জিজ্ঞেস করি প্রধান রেচন অঙ্গ কোনটি, বৃক্ক, বাকিগুলা সহকারী রেচন অঙ্গ। কিন্তু যদি বলি প্রধান রেচন পদার্থ, তাহলে কিন্তু সবগুলা প্রধান রেচন পদার্থ। ক্লিয়ার? আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন চলে আসো, আমরা এই জায়গায় চলে আসি যে রেচন পদার্থ কিরকম, তার উপর ভিত্তি করে আমরা প্রাণীকে বিভিন্ন নামে ডাকি। যেমন আমাদের রেচন পদার্থ কি? আমাদের রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। আমাদের রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, মানে মেইনলি আমরা ইউরিয়াই ত্যাগ করি। যেহেতু আমাদের রেচন পদার্থ ইউরিয়া, ফলে আমরা হচ্ছে ইউরিও টেলিক। এই ইউরিও শব্দটা আসছে ইউরিয়া থেকে। তো মানুষ সহ আরো বেশ কিছু স্থলজ এবং সামুদ্রিক প্রাণী রয়েছে। কিছু প্রাণী রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড, ফলে তাদেরকে কি বলা হয়? ইউরিকোটেলিক প্রাণী। যাদের রেচন পদার্থ ইউরিকো, তারা কারা? পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। তাহলে মোটামুটি খেয়াল করো, পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। আচ্ছা, আর অ্যামোনো কোথা থেকে বলতেছে? যাদের রেচন পদার্থ অ্যামোনিয়া থেকে আসছে অ্যামোনো টেলিক প্রাণী। তাহলে এটা হচ্ছে হাইড্রা কেঁচো, বিশেষ করে হাইড্রার কেঁচোর নামটা আসবে। তাহলে অ্যামোনো হচ্ছে হাইড্রা কেঁচো, আর পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। আর সবার আগে সবচেয়ে বেশি যেটা আসবে, মানুষ কোন ধরনের? তুমি বলবা ইউরিওটেলিক প্রাণী। মানুষ হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। আমি আশা করি এটা বুঝতে পারছি। আমাদের রেচনতন্ত্র নিয়ে পড়াশোনা করতে চাই। তো রেচনতন্ত্র যেটা, এর মাধ্যমে 80%, আবারও বলি, রেচনতন্ত্রের মাধ্যমে টোটাল যে রেচন পদার্থ এর 80%
দেহের বাইরে যায়। আর বাকি 20% রেচন পদার্থ কিভাবে বাইরে যায়? সহকারী রেচন অঙ্গের মাধ্যমে, যেমন আমাদের স্কিনের মাধ্যমে, যেমন ওই যে ঘামের মাধ্যমে বের হয়ে যায়, ফুসফুস ওই যে নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যায়, যকৃৎ, পৌষ্টিক নালী। তাহলে এইগুলা হচ্ছে সহকারী রেচন অঙ্গ। তাহলে আমি যদি বলি প্রধান রেচন অঙ্গ কোনটা, তাহলে তুমি বলবা কিডনি। বা রেচনতন্ত্রের অংশ কি কি, পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা আসে প্রশ্ন, রেচনতন্ত্রের অংশ কোনটি, রেচনতন্ত্রের অংশ নয় কোনটি? অংশ হচ্ছে কিডনি, দুইটা কিডনি কিন্তু 2 পিস, এই জন্য অনেকে হচ্ছে কিডনি বিক্রি করতে চায়। কিডনি বিক্রি করে শোনা যায় যে অনেকে আইফোন কিনে। যাই হোক, কিডনি বিক্রি করে প্লিজ কেউ আইফোন কিনবা না, কারণ তোমার যখন বয়স হয়ে যাবে, আল্লাহ যদি তোমাকে বাঁচায় রাখে, 70 বছর বয়স হয়, তাহলে তুমি খেয়াল করলে দেখবা যে তোমার প্রত্যেকটা কিডনি অর্ধেক ফাংশন করতেছে, অর্থাৎ 2টা কিডনি মিলে একটা কিডনির মতো কাজ করতেছে। সেখানে তুমি যদি একটা কিডনি বেঁচে ফেলো, তাহলে কিন্তু আরো ঝামেলা হয়ে যাবে এবং তুমি লাস্ট বয়সে এসে অনেক বিপদে পড়বা। ফলে প্লিজ কেউ কিডনি বিক্রি করবা না, ঠিক আছে? অর্থের যদি সংকট হয় আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো সাধ্যমতো হেল্প করার, কিন্তু কিডনি বিক্রি করবা না। তাহলে রেচন তন্ত্রে কি কি আছে? 2টা কিডনি আছে, এক জোড়া রেচন নালী আছে। আমরা ছবি দেখবো, ছবি দেখলে আরো ভালো বোঝা যাবে। রেচন নালীকে ইংরেজিতে বলে ইউরেটার। আচ্ছা আমাকে একটু বলো তো, ইউটেরাস কি জিনিস একটু বলো। এটা হচ্ছে ইউরেটার, ইউরিয়া, ইউরিয়া, হ্যাঁ, ইউরিন, ইউরেটার, আর একটা হচ্ছে ইউটেরাস। হ্যাঁ, আচ্ছা তাহলে মূত্রথলি, যেখানে মূত্রটা জমা থাকে, তাই না? আমরা বাসে জার্নি করতেছি, অনেক মূত্র জমা হয়ে গেলেও তুমি আসলে মূত্রত্যাগের ইচ্ছা প্রকাশ পাইছে, কিন্তু তুমি বলতে পারতেছো না, বাস তো থামানো যাবে না। তো তখন যেখানে মূত্রটা জমা হয় সেটাকে মূত্রথলি বলে, আর লাস্টে যেটা দিয়ে মূত্র বের হয় সেটা হচ্ছে মূত্র নালী। আচ্ছা তাহলে আমরা এই 4টা হচ্ছে রেচন তন্ত্রের অংশ। আর আমাদের প্রধান রেচন অঙ্গ কোনটা? বৃক্ক। আর রেচন তন্ত্রের মাধ্যমে 80% রেচন পদার্থ বের হয়, আর বাকিটা সহকারী রেচন অঙ্গের মাধ্যমে। সহকারী রেচন অঙ্গ কি কি সেগুলো আমাদের জানতে হবে। সহকারী রেচন অঙ্গ কি কি সেগুলো আসলে আমাদের জানতে হবে। আমরা আশা করি এটা বুঝতে পারলাম। এখন একটু আমার কিডনি নিয়ে পড়াশোনা করতে চাই। তোমরা কি কিডনি দেখছো? কিডনি হচ্ছে যেটা বলা হয় সিম বীজের মতো, সিম বীজ, সিমের বিচি এরকম দেখতে, হ্যাঁ এরকম এরকম। কিডনি হচ্ছে কিসের মতো দেখতে? সিমের বিচির মতো। কিডনি কয় পিস? 2 পিস। তোমার ডান পাশে একটা কিডনি আছে পেটের দিকে, পেটে। কিডনি কিন্তু বুকে না, পেটে, নিচের দিকে, অনেক নিচে। তো ডান পাশের কিডনিটা একটু নিচে কেন বলো তো? এই ডান পাশে তোমার যকৃৎ আছে না, ডান পাশে লিভার আছে। তো লিভারটা আসলে এরকম, হ্যাঁ দেখো লিভারটা আসলে এরকম না, এরকম না লিভারটা। তো এই জন্য এই কিডনিটা একটু নিচে, এই কিডনিটা একটু উপরে, বুঝছো, একটু উপরে। তাহলে ডান কিডনিটা একটু নিচে, ডান কিডনিটা একটু নিচে, মানে যকৃতের যে ডান খণ্ড, এই ডান খণ্ডের জন্য এই ডান খণ্ডটা এই নিচের দিকে চলে আসছে, তো যার জন্য এই ডান কিডনিটা একটু নিচে পড়ে গেছে, আর বাম কিডনিটা একটু উপরে চলে আসছে। তাহলে আমাদের কিডনি 2টা, এবং পজিশন বলা আছে যে দ্বাদশ থোরাসিক কশেরুকা। তোমরা জানো যে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলা, মেরুদণ্ডের হাড়গুলাকে কশেরুকা বলে। তো আমাদের বুকে যে হাড়গুলো আছে, আমাদের বুকের পিছনে দিকে যে হাড়গুলো আছে, এই হাড়গুলাকে থোরাসিক কশেরুকা বলে। থোরাসিক মানেই বুক। তো 12 নম্বর যে থোরাসিক কশেরুকা, ধরো এখানে হচ্ছে 12 নম্বর থোরাসিক কশেরুকা, আর নিচে হচ্ছে লাম্বার। লাম্বার মানে হচ্ছে পেটের পিছন দিকে যে হাড্ডিগুলো আছে মেরুদণ্ডে, এই হাড্ডিগুলো হচ্ছে লাম্বার কশেরুকা। তো 3 নম্বর লাম্বার কশেরুকা। তাইলে 12 নম্বর থোরাসিক কশেরুকা হচ্ছে উপরে, আর 3 নম্বর লাম্বার কশেরুকা। এর মাঝামাঝি হচ্ছে আমাদের কিডনি, এর মাঝামাঝি হচ্ছে আমাদের কিডনি। কিডনির ক্ষেত্রে পার্শ্বদেশ উত্তল, ভিতরের দিক অবতল, অর্থাৎ এইটা বলতেছে কিডনি, দেখছো না এরকম না? তাহলে এই দিক হচ্ছে উত্তল, এই দিক হচ্ছে অবতল, এই জিনিসটা বলছে, এটা উত্তল, এদিক অবতল। তাহলে এই হচ্ছে আমাদের কিডনি। এরপর হচ্ছে ইউরেটার। ইউরেটার আরেকটা নাম আছে গোবিনী। কি বলে? গোবিনী। তাহলে গোবিনী, রেচন নালী বা ইউরেটার, এটা হচ্ছে 25 সেন্টিমিটার লম্বা। এটা কত সেন্টিমিটার লম্বা? 25 সেন্টিমিটার লম্বা। এবং এখানে চলে আসো আমরা লাস্টে ইউরিনারি ব্লাডার, যেখানে মূত্র জমা হয় সেটা দেখতে চাই। এখানে কিন্তু মোটামুটি 750 ml, মানে 1.25 লিটার, মানে এতটুকু জমা হইলে এটা হচ্ছে মূত্র ধারণ ক্ষমতা, মানে এটা হাইয়েস্ট ক্যাপাসিটি। এর উপরে কিন্তু ওইখানে মূত্র জমা হইতে পারবে না, ঠিক আছে? 700 থেকে 750। তো তোমার মূত্রত্যাগের ইচ্ছা জাগে কখন? 280 থেকে 320, অর্থাৎ হাইয়েস্ট ক্যাপাসিটির অনেক নিচে। এই জন্য তুমি খেয়াল করো, মূত্রত্যাগের ইচ্ছা জাগলেও তুমি লম্বা সময় ধরে মূত্র চেপে ধরে রাখতে পারো। কেন? কারণ ক্যাপাসিটি কিন্তু 750, কিন্তু 280 থেকে 320 আসলেই তোমার মূত্রত্যাগের ইচ্ছা জাগতেছে, এবং কোনো সমস্যা না থাকলে তুমি কিন্তু মূত্রত্যাগ করো।
এই জায়গাটা আমরা জেনে নিলাম। তো এই ছবিটা আমরা দেখতে চাই, এই ছবিটা দেখলেই আসলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কিডনি সিম বীজের মতো দেখো, এটা ডান কিডনি, এটা বাম কিডনি, এই জন্য এই কিডনিটা একটু নিচে, এটা একটু উপরে। তো এখানে খেয়াল করো, কিডনি থেকে একটা নালী বেরোইছে না, এই নালীর নাম কি বলতো? এই নালীর নামই হচ্ছে ইউরেটার। তাহলে এটা হচ্ছে মূত্রথলি, যেখানে মূত্র জমা থাকে। এখানে 700 থেকে 750 ml মূত্র জমা থাকা সর্বোচ্চ ক্যাপাসিটি এইটা, কিন্তু 280 থেকে 320 ml হইলেই মূত্রত্যাগের ইচ্ছা জাগে। 280 থেকে 220 ml হইলেই মূত্রত্যাগের ইচ্ছা জাগে। তো কিডনি আর মূত্রথলি এই দুটার যে কানেকশন, যে নালীটা দিয়ে, সেই নালীর নাম হচ্ছে ইউরেটার। তাহলে ইউরেটারের কাজ কি? মূত্র তৈরি হয় কোথায়? কিডনিতে। কিডনিতে মূত্র তৈরি হয়, সেই মূত্রটাকে মূত্রথলিতে কে নিয়ে আসে? এই ইউরেটার নিয়ে আসে। আচ্ছা, তো এই মূত্রথলি থেকে, আচ্ছা এই মূত্রথলিতে এক ধরনের পেশি আছে, এই পেশির নাম হচ্ছে ডেট্রুসর পেশি। মূত্রথলিতে যে পেশি আছে সেই পেশির নাম হচ্ছে ডেট্রুসর, এবং এই পেশিটা হচ্ছে একটা অনৈচ্ছিক পেশি। তাহলে কি বললাম? মূত্রথলিতে ডেট্রুসর নামে একটা অনৈচ্ছিক পেশি আছে, অর্থাৎ এই পেশি কিন্তু তোমার কথা শুনবে না, তাই না? যে তোমার ইচ্ছা হইলো না এখন আমি প্রস্রাব করব না, এটা কিন্তু শুনবে না। প্রস্রাব করতে হবে, জোর কইরা করাবে, ঠিক আছে? এমন এমন সিচুয়েশন ক্রিয়েট হবে, মানে ধরো ব্যাপারটা এমন যে তোমাকে যদি বলা হয় যে 1000 টাকা দাও, হ্যাঁ, মানে 1000 টাকা দিলে মূত্রত্যাগ করতে পারবা না, এলে পারবা না, তুমি 1000 টাকা দিয়েই মূত্রত্যাগ করবা, কারণ এই পেশি তোমার কথা শুনবে না। হ্যাঁ, তো ডেট্রোসর হচ্ছে অনিচ্ছিক পেশি, এবং এইখানে একটা ছিদ্র আছে, তাই না? এই ছিদ্র দিয়েই তো তোমার, এটা হচ্ছে তোমার কি বলা যায়, যেটা দিয়ে মূত্র বের হয়ে আসে। তো এইখানে যদি কখনো এই জায়গাটায় তোমার কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু দেখবা যে অনেক সময় হয় না যে অনিচ্ছাকৃতভাবে বৃদ্ধ একজন মানুষ অনিচ্ছাকৃতভাবে প্রস্রাব করে ফেলছে, কোনো কন্ট্রোল নাই। তখন কি হয়? দেখা যায় যে এই জায়গায় থেকে অটোমেটিক বের হয়ে আসতে পারে, থাকে, এইখানে কোনো কন্ট্রোলটা থাকে না। বোঝা গেল? আচ্ছা, আর ইউরেথ্রা যেটা দিয়ে মূত্র বের হয়ে আসে, ইউরেথ্রা, তো ছেলেদের ক্ষেত্রে এটা অবশ্যই বড়, 18 থেকে 19 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে এটা ছোট, 3.5 থেকে 4 সেন্টিমিটার। যার জন্য মেয়েদের জায়গাটা যেহেতু ছোট, ফলে এখানে জীবাণু অল্প দূরত্ব অতিক্রম করা লাগে, ফলে মেয়েদের এখানে ইনফেকশনটা বেশি হয়, ছেলেদের এখানে ইনফেকশনটা কিন্তু কম হয়, কারণ জীবাণুকে অনেক দূর পথ অতিক্রম করে যেতে হয়, যার জন্য ইনফেকশনটা কম হয়। এখন আমরা বৃক্কের গঠন নিয়ে পড়াশোনা করতে চাই। এখন আমরা বৃক্কের গঠন নিয়ে পড়াশোনা করতে চাই। আচ্ছা, ডায়ালাইসিস নিয়ে পড়াশোনা আছে, আমরা একটু অপেক্ষা করি, তাহলে আজকে আমরা ডায়ালাইসিস নিয়েও পড়াশোনা করব, সবকিছু নিয়ে পড়াশোনা করব, টেনশন করার কিছু নাই। আসো আমরা মানে পড়াশোনা করা শুরু করি, তারপর সবকিছু নিয়ে আজকে পড়াশোনা আছে। এখন আসো আমরা একটু কিডনি নিয়ে পড়াশোনা করতে চাই। এইটা হচ্ছে তোমার কিডনি এখানে কাটে ফেলছে, জাস্ট কিডনি একটা নিছো, নিয়ে মাঝখান থেকে কেটে ফেলছো, কেটে ফেলার পরে এরকম একটা ছবি তুমি পাবা। তো এই ছবিটা আমি বুঝাবো, তার আগে একটু ফার্স্টে কিডনি নিয়ে কিছু প্রাথমিক আলোচনা আছে। আবারও বলতেছি, ধরো ফিজিক্স তোমাকে প্রত্যেকটা লাইন পড়া লাগবে না, কিন্তু এই যে জুওলজি, এই যে বোটানি, এই সাবজেক্টগুলোতে তোমাকে প্রত্যেকটা লাইন অন্তত প্রথমে একবার পড়ে নিতে হবে। এখানে প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা উপন্যাস পড়ছো, একটা যদি ভালো উপন্যাস, ভালো রাইটারের উপন্যাস পড়ো, তাহলে খেয়াল করবা যে তুমি যদি 2-3টা লাইন বাদ দাও, তাহলে পরে আর কিছু বুঝতে পারবা না, যদি ভালো রাইটার হয়। তো এখানে অনেকটা তাই, যে এই বইটা হচ্ছে একটা উপন্যাসের মতো চিন্তা করবা, যে এখানে যদি কিছু বাদ দাও, তাহলে কিন্তু পরে বুঝতে কখনো না কখনো তুমি প্রবলেম ফেস করবা। ফলে চেষ্টা করবা প্রথমে সব কিছু পড়ার, হ্যাঁ, একটু মানে বোঝার জন্য পড়ার, জানার জন্য পড়ার। আমরা যদি জানার জন্য পড়ি, বোঝার জন্য পড়ি, তাহলে আসলে আমরা সবসময় ভালো করি। আর যখনই পরীক্ষায় পারার জন্য পড়ো, এবং পরীক্ষায় পারার জন্য যারা পড়ে তারা কি করে জানো? আজকে আমি পড়ছি, পড়ে কালকে পরীক্ষা দিচ্ছি, এরপর মাথা থেকে ফুল আউট। নেক্সট টাইম এটা পড়ার আগে ওর মাথায় এটা কাজ করে না, মাথায় এটা আসেই না যে কিডনি নিয়ে কি পড়ছিলাম, একটু চিন্তা করি। আর যারা ভালো স্টুডেন্ট তারা কি করে জানো? তারা আবার ওইটা ভাবে, তারপরে একটু মাঝে মাঝে এইটা নিয়ে চিন্তা করে, বা ও যখন রাস্তায় যায়, হ্যাঁ, মানে তখন এই ব্যাপারগুলো বিভিন্ন জিনিস রিলেট করার চেষ্টা করে। গল্প, ভালো স্টুডেন্টদের গল্প বা আড্ডায় দেখা যাবে যে পড়াশোনার ব্যাপারটা চলে আসে, এই জন্যই তারা ভালো স্টুডেন্ট। তাহলে ভালো স্টুডেন্টদের আড্ডা, যখন ভালো স্টুডেন্টরা আড্ডা দেয়, তখন দেখবে যে পড়াশোনা নিয়ে আড্ডা দিচ্ছে। আর যখন ফাঁকিবাজ স্টুডেন্টগুলো আড্ডা দেয়, তখন তারা হচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার খেলার কি অবস্থা, বাংলাদেশের ক্রিকেটের কি অবস্থা, এগুলো নিয়ে আড্ডা দেয়, তাই না? এটা হচ্ছে ডিফারেন্স।
আচ্ছা তাহলে একটু চলে আসো, আমরা কিডনি হচ্ছে সিম বীজের মতো, সিমের বীজের মতো। এখন আসো এটা কালচে লাল, তাহলে এটা হচ্ছে কালচে লাল রঙের। মেডিকেলে চান্স পেলে তুমি অবশ্যই কিডনি হাতে নিয়ে পড়াশোনা করবা। একটা মানুষের কিডনি, জ্যান্ত মানুষ, জ্যান্ত না, একজন মানুষের কিডনি নিয়েই তুমি পড়াশোনা করবা। এখন চলে আসো, একটা কিডনির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, আর পুরুত্ব 3 সেন্টিমিটার। তাহলে 12, 6, 3, 12, 6, 3 লম্বা, চওড়া আর পুরুত্ব, স্থূলত্ব মানে পুরুত্ব। আচ্ছা, পুরুষের কিডনির ওজন হচ্ছে 150 থেকে 70, নারীর হচ্ছে 130 থেকে 50। এখন দেখো এই যে তুমি ওজন টোজন পড়তেছো, এই ওজন যখন আলিম স্যারের বইতে আসবা তখন দেখবা যে পুরুষে বলা আছে 125 থেকে 170, নারীদের দেখবা যে 115 থেকে 155 এরকম বলা আছে। তো তুমি কি করবে, এগুলো মুখস্থ করবা না। এইসব মানে যে দেখো সংখ্যা জিনিসটা কম আসে মেডিকেল ভর্তি পরীক্ষা সব সময়, ফলে সংখ্যার ক্ষেত্রে তুমি জেনে নিলা যে অন্য একটা বইতে আছে কিন্তু একটু ডিফারেন্স আছে, ফলে তখন তুমি যদি এইটাই ঠিকঠাক জানো ওইটা পারবা, ঠিক আছে। কারণ পরীক্ষায় যখন তুমি ডিজিট চেঞ্জ দেখতেছো তখন বুঝবা যে এই বই থেকে কোশ্চেন হয় নাই, অন্য বই থেকে কোশ্চেন হয়েছে, তখন তুমি আইডিয়া করে অ্যান্সার করার চেষ্টা করবা, আশা করি পেরে যাবা। কিন্তু এই 4টা রাইটারে ধরো 4 রকম ওজন আছে, 4 রকম ওজন শিখবা, এসব ইনফরমেশন মাথায় গার্বেজ ভুইরা তারপর হচ্ছে লাস্টে এসে দেখবা যে কিছুই মনে নাই, এই আজম স্যারের বইয়ের তথ্যই মনে নাই। তোমাকে মনে রাখতে হবে এই একটা রাইটারের বইয়ের তথ্য ঠিকঠাক পারলে তুমি ঢাকা মেডিকেলে চান্স পাবা। আর যদি সব মনে রাখতে যাইয়া কিছু না পারো তখন কিন্তু কোথাও চান্স হবে না। এই জন্য তোমরা খেয়াল করবা যে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় দেখবো যে অনেক ভালো ভালো স্টুডেন্ট চান্স মিস করতেছে, এরকম শুনছো না কখনো? আবার মাঝামাঝি মানের স্টুডেন্টগুলো ভালো ভালো মেডিকেলে চান্স পেয়ে যাচ্ছে। ফলে সবসময় একটু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে এই যে কিডনিটা, কিডনির বাইরের দিক উত্তল, আবার একটু সিমবিজের মতো একটা কিডনি আঁকি। এই যে বাইরের দিক হচ্ছে উত্তল, ভিতরের দিক হচ্ছে অবতল, তাই না? অবতল। আচ্ছা ঠিক আছে, এটা পড়লাম। অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে, এখানে একটু ভাঁজ আছে, এই ভাঁজকে বলে হাইলাম। হাইলাম মানে হচ্ছে গর্ত। যদি কোথাও দেখো যে একটু এরকম গর্ত আছে, মানে এই গর্তকে হাইলাম বলে। ক্লিয়ার? এখন আসো, হাইলামের মধ্য দিয়ে ইউরেটার আর রেনাল শিরা বহির্গত হয়, অর্থাৎ এখান থেকে বাইরে আসে কি আর এইখানে ভিতরে ঢুকে কি। তাহলে বাইরে আসে হচ্ছে ইউরেটার। ইউরেটার মানে যেটা হচ্ছে মূত্রথলিতে প্রবেশ করে, মূত্র নিয়ে, মূত্র কিডনি থেকে ইউরেটারের মাধ্যমে বের হয়। তাহলে ইউরেটার আর শিরা, রেনাল শিরা মানে, রেনাল মানেই বৃক্ক, যেখানে রেনাল শব্দটা পাবে বুঝবা যেটা বৃক্ক সম্পর্কিত কিছু। তাহলে বেরোয় হচ্ছে ইউরেটার আর শিরা, আর ঢুকে কি? তাহলে ঢুকে ধমনী। শিরা যদি বেরোয় তাহলে ঢুকে ধমনী, তাহলে ধমনী ঢুকে আর স্নায়ু ঢুকে। এই যে রেনাল ধমনী, স্নায়ু ঢুকে। আচ্ছা, বৃক্কের আবরণের নাম কি? ক্যাপসুল। বৃক্কের আবরণের নাম হচ্ছে ভাইয়া ক্যাপসুল। আবারও বলি, কিডনির যে আবরণ, কিডনির আবরণকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপসুল। যদিও কিডনি মানে কি? রেনাল, ফলে এটাকে রেনাল ক্যাপসুল বলে, এটাকে রেনাল ক্যাপসুল বলে। আচ্ছা, এটার আরো একটা নাম আছে, রেনাল ক্যাপসুল ছাড়া এটাকে টিউনিকা ফাইব্রোসা বলে। বলতো ফুসফুসের আবরণের নাম কি? তোমাদের প্রতি আমার কোশ্চেন হচ্ছে, ফুসফুসের আবরণের নাম কি? রেনাল ক্যাপসুল বা এটাকে বলে টিউনিকা ফাইব্রোসা। ফাইব্রোসা, ঠিক আছে? তাহলে আশা করি এইটা বুঝতে পারছি। এখন একটু চলে আসো, তাহলে এইটা হচ্ছে রেনাল ক্যাপসুল বা টিউনিকা ফাইব্রোসা। আচ্ছা, কিডনি একটা পর্দা দ্বারা আবৃত, পর্দার নাম কি জানো? পেরিটোনিয়াম পর্দা। তাহলে যদি আবরণ বলে বলবা যে রেনাল ক্যাপসুল বা টিউনিকা ফাইব্রোসা। যদি কোন পর্দা দিয়ে আবৃত বলবা যে পেরিটোনিয়াল পর্দা, পেরিটোনিয়াল। আচ্ছা, পেরিটোনিয়াম নামক পর্দা দিয়ে আবৃত। আর একটা জিনিস মনে রাখবা যে বৃক্ককে ঘর্ষণের আঘাত থেকে রক্ষা করে। এর নিচে একটা চর্বিযুক্ত স্তর আছে, এর নিচে একটা চর্বিযুক্ত, এই আবরণের নিচে একটা চর্বিযুক্ত স্তর আছে। কেন? কারণ যদি ধরো আবরণের পরেই কিডনি, অ্যাকচুয়াল কিডনি, ফলে যদি একটা প্রেসার খায় তাহলে কিডনি ক্ষতিগ্রস্ত হবে। ফলে ওর পরই একটা চর্বিযুক্ত স্তর আছে, ওই চর্বিযুক্ত স্তরের নাম হচ্ছে রেনাল ফাসা। রেনাল ফাসা। তাহলে আবরণের নিচে একটা চর্বিযুক্ত স্তর যেটার নাম রেনাল ফাসা। তো যার জন্য কিডনি ঘর্ষণের হাত থেকে রক্ষা পায়, কিডনি ঘর্ষণের হাত থেকে রক্ষা পায়। হ্যাঁ, ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। ফুসফুসের যে আবরণ সেটার নাম আমরা বলতেছি ভাইয়া প্লুরা। তাহলে ঠিক আছে, এখন একটু চলে আসো,
কিডনিকে এই যে লম্বচ্ছেদ করছে, দেখছো কিডনি থেকে লম্বচ্ছেদ করছে, এই লম্বচ্ছেদ করে তিনটা অংশ পাইছে। তিনটা অংশ কি কি? একবারে বাইরের দিকের অঞ্চলকে কি বলে জানো? কর্টেক্স। একেবারে বাইরের দিকে, সবসময় মনে রাখবা বাইরের অঞ্চল মানেই হচ্ছে কর্টেক্স। আচ্ছা, মাঝখানে হচ্ছে মেডুলা, মেডুলা মানেই মাঝে। তাহলে এই যে মাঝের যে জায়গা, এটার নাম কি? মেডুলা। এবং ভিতরেরটা হচ্ছে পেলভিস। তাহলে ভিতরেরটা হচ্ছে এই যে জায়গায়, যে ফানেলের মতো যে জায়গাটা, এই ফানেলের মতো, এটার নাম হচ্ছে পেলভিস, পেলভিস। আর হাইলাম কি? হাইলাম হচ্ছে অবতল অংশে একটু ভাঁজ ভাঁজ আছে, এই ভাঁজটাকে হচ্ছে হাইলাম বলে। তাহলে অবতল অংশের ভাঁজটাকে বলে হাইলাম। আর এখান থেকে একটা ফানেলের মতো বেরোইছে না, এই যে ফানেল, ফানেল দেখছো না? ওই যে তেল ঢালে দোকানে, যদি তেল কিনতে যাও দেখবা যে একটা এই যে ফানেলের মতো জিনিস থাকে, ওই ফানেলে করে তেল ঢালে। তো ওই যে ফানেলটা, ওই ফানেলের মতো যেটা, সেটা হচ্ছে পেলভিস। তাহলে একটু চলে আসো, আমরা টোটাল ব্যাপারটাই একটু বুঝতে চাই। আমি একটু ছবি এঁকে দেখাইতে চাই, যদিও আমি খুবই বাজে ছবি আঁকি। আমি যদি ভুল ভাল আঁকি তাহলে আমাকে একটু মাফ করে দিও। তাহলে আমি একটু ছবি আঁকার চেষ্টা করি। হ্যাঁ, আবারও বলতেছি আমি খুবই বাজে ছবি আঁকি। তো আসো, আচ্ছা ঠিক আছে। একেবারে বাইরের যে অঞ্চল, এটাকে আমরা কি বলতেছি? কর্টেক্স বলতেছি। মাঝের যে অঞ্চল, যেখানে নীল নীল কালারের পিরামিড গুলো আছে, নীল নীল কালারের পিরামিড গুলো আছে, এটা একটা পিরামিড, এটা একটা পিরামিড, এগুলাকে বলে রেনাল পিরামিড। রেনাল পিরামিড। এরকম রেনাল পিরামিড আছে 8 থেকে 18টা। এরকম রেনাল পিরামিড আছে ভাই 8 থেকে 18টা। ধরো এই একটা পিরামিড, এই একটা পিরামিড, তার ভিতর এই সবুজ বর্ণের যেটা দিয়ে দেখাইছি এটাকে বলে রেনাল কলাম। এই সবুজ বর্ণের যেটা দেখাইছি এটাকে কি বলে ভাইয়া? রেনাল কলাম। তাহলে রেনাল পিরামিড গুলোর মাঝে আছে রেনাল কলাম, রেনাল কলাম। আমরা আশা করি বুঝতে পারছি। এখন একটু চলে আসো, রেনাল পিরামিড, রেনাল কলাম। এখন এই যে একটা রেনাল পিরামিড, এইটা একটা, এইটা একটা, এই রেনাল পিরামিড গুলার মাঝ দিয়ে আছে রেনাল প্যাপিলা। কি আছে? রেনাল প্যাপিলা। রেনাল পিরামিডে আছে ছোট ছোট ছিদ্রযুক্ত রেনাল প্যাপিলা। রেনাল প্যাপিলা হচ্ছে 10 থেকে 25টা রেনাল প্যাপিলা। তাহলে রেনাল পিরামিডে আছে রেনাল প্যাপিলা। রেনাল প্যাপিলা হচ্ছে 10 থেকে 25টা। এখন এই যে রেনাল প্যাপিলা, এই রেনাল প্যাপিলাগুলো কোথায় মিলিত হয় জানো? মাইনর ক্যালিক্সে। মানে ব্যাপারটা হচ্ছে এই রেনাল প্যাপিলাতে ছিদ্র আছে, রেনাল প্যাপিলাতে ছিদ্র আছে, ঠিক আছে? তো এখান থেকে মূত্র আসে, মূত্র এসে কিছু মাইনর ক্যালিক্সে মিলিত হয়। কিসে ভাইয়া? মাইনর ক্যালিক্সে। মানে ধরো কিছু নালীতে মিলিত হয়, এই নালীগুলাকে মাইনর ক্যালিক্স বলে। তাহলে এই নালীগুলা, রেনাল প্যাপিলা যেগুলা, এগুলা মিলিত হয় ভাইয়া মাইনর ক্যালিক্সে। মাইনর ক্যালিক্সে। মাইনর ক্যালিক্স হচ্ছে 8 থেকে 14টা। আজান দিচ্ছে, আমরা জাস্ট আজানের জন্য একটু। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি। আচ্ছা আমি চলে আসছি, এখন চলে আসো। এই চ্যাপ্টারটা হার্ড না ভাইয়া, এই চ্যাপ্টারটা হার্ড না, মাথায় একটু সেট করে নাও। এই চ্যাপ্টারটা সিরিয়াসলি ইজি, এই চ্যাপ্টারটা সত্যি সত্যি ইজি। এখন চলে আসো। তাহলে যেটা আমরা দেখতেছিলাম যে এটা একটা রেনাল কলাম, ধরো সরি এটা একটা রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডে কি আছে? রেনাল প্যাপিলা। এগুলো হচ্ছে রেনাল প্যাপিলা। এই রেনাল প্যাপিলাতে ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে, ঠিক আছে? এগুলো ছোট ছোট নালী, চিকন নালী, রেনাল প্যাপিলা। আচ্ছা, এই রেনাল প্যাপিলাগুলো কিসে মিলিত হচ্ছে? ধরো এটা মিলিত হচ্ছে মাইনর ক্যালিক্স। এটার নাম কি? মাইনর ক্যালিক্স। এরকম মাইনর ক্যালিক্স কতগুলো আছে? 8 থেকে 14টা। ধরো এই আরেকটা মাইনর ক্যালিক্স। তো এই যে মাইনর ক্যালিক্সগুলা,
এই মাইনর ক্যালিক্স গুলো মিলিত হচ্ছে যে নালীতে, সেটার নাম হচ্ছে মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স কয়টা? 2 থেকে 3টা। খেয়াল করো, রেনাল প্যাপিলা কতগুলা? রেনাল প্যাপিলা হচ্ছে 10 থেকে 25টা। রেনাল প্যাপিলা গুলা মিলিত হয় মাইনর ক্যালিক্সে। মাইনর ক্যালিক্স হচ্ছে 8 থেকে 14টা। মাইনর ক্যালিক্স গুলা মিলিত হয় মেজর ক্যালিক্সে। মেজর ক্যালিক্স হচ্ছে 2 থেকে 3টা, অর্থাৎ বড়র দিকে আসতেছে। আর মেজর ক্যালিক্স যে 2 থেকে 3টা, সেগুলা মিলিত হয় কোথায়? পেলভিসে। পেলভিস। মেজর ক্যালিক্স মিলিত হয় কোথায়? পেলভিস। তাহলে আবারও খেয়াল করো, রেনাল প্যাপিলা মিলিত হচ্ছে কোথায়? মাইনর ক্যালিক্সে, 8 থেকে 14টা। মাইনর ক্যালিক্স থেকে আসতেছে মেজর ক্যালিক্স, 2 থেকে 3টা। মেজর ক্যালিক্স মিলিত হচ্ছে পেলভিসে। তাহলে আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? আবারও দেখো, আমি কিডনিটা আবারও একটু দেখাচ্ছি। আচ্ছা দেখো, এটা হচ্ছে রেনাল পিরামিড। এটা পিরামিড। পিরামিড। এই পিরামিড গুলার মাঝে আছে রেনাল কলাম। রেনাল কলাম। ওকে, রেনাল পিরামিডে আছে রেনাল প্যাপিলা। এগুলো হচ্ছে রেনাল প্যাপিলা। রেনাল প্যাপিলা গুলা মিলিত হয় মাইনর ক্যালিক্সে। মাইনর ক্যালিক্স থেকে মাইনর ক্যালিক্স গুলা মিলিত হয় মেজর ক্যালিক্সে। মেজর ক্যালিক্স থেকে গুলা মিলিত হয় পেলভিসে। আচ্ছা, এই যে অবতল অংশের, এইটা তো কর্টেক্স, এটা হচ্ছে উত্তল। তাহলে বাইরের দিকটা হচ্ছে কর্টেক্স, মাঝের দিকটা হচ্ছে মেডুলা, আর একেবারে নিচের দিকটা কি? একেবারে ভিতরের পাশটা হচ্ছে পেলভিস, একেবারে ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকটা হচ্ছে অবতল। অবতল অংশের যে ভাঁজ, এটাকে বলে হাইলাম। এখান থেকে তৈরি হয় এই যে ফানেলের মতো যেটা, এটা হচ্ছে পেলভিস। পেলভিস থেকে আসে হচ্ছে ইউরেটার নামে নালী। এটা কোথায় আসে? মূত্রথলিতে, যেখানে মূত্র জমা থাকে। তাহলে মূত্র রেনাল প্যাপিলা হয়ে, মূত্র তো রেনাল প্যাপিলা হয়ে এখানেই, এই রেনাল পিরামিড যেটা, এখানেই আছে হচ্ছে, তোমরা নেফ্রনের কথা জানো। বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে নেফ্রন। এই নেফ্রন থাকেই হচ্ছে এই জায়গায়। এই নেফ্রনে মূত্র তৈরি হয়। মূত্র রেনাল প্যাপিলা হয়ে, মাইনর ক্যালিক্স হয়ে, মেজর ক্যালিক্স হয়ে, পেলভিস থেকে ইউরেটার হয়ে চলে আসে কোথায়? এটা চলে আসে হচ্ছে আমাদের মূত্রথলিতে। এটা চলে আসে মূত্রথলিতে। তাহলে কোনটা কয়টা আছে আমরা বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি কোনটা কয়টা আছে? আচ্ছা, আমি খুবই চমৎকার ছবি আঁকি, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা বৃক্কে, কিডনির এই যে অবতল অংশের যে ভাঁজ, হাইলাম, হাইলামে কি প্রবেশ করে কি বের হয় আমাকে একটু সবাই বলো তো। প্রবেশ করে কি আর হাইলাম থেকে বের হয় কি, একটু আমাকে সবাই জানাও। এটা হচ্ছে তোমার প্রতি আমার কোশ্চেন। তাহলে আমরা এটা বুঝলাম, এখন চলে আসো একটু রিডিং পড়ে ফেলি, যে যা পড়লাম সেটা ঠিকঠাক পড়লাম কি না। তাহলে এই যে মেডুলা, মেডুলা অংশে আছে 8 থেকে 18টা রেনাল পিরামিড। 8 থেকে 18টা, এটা হচ্ছে একটা পিরামিড, এটা একটা পিরামিড। 8 থেকে 18টা রেনাল পিরামিড আছে। এখন চলে আসো, প্রত্যেকটা পিরামিডে আছে রেনাল প্যাপিলা। এরকম রেনাল প্যাপিলা আছে কয়টা? 10 থেকে 25টা। এখন চলে আসো, এই একটা পিরামিড, এই একটা পিরামিড, দুইটার মাঝে আছে কি? রেনাল কলাম। দুইটা পিরামিডের মাঝে আছে রেনাল কলাম। এখন চলে আসো, এই যে ফানেলের মতো যেটা দেখতেছো, এটার নাম হচ্ছে পেলভিস। এই ফানেলের মতো যেটা দেখতেছো সেটা হচ্ছে রেনাল পেলভিস। আচ্ছা, তাহলে আমরা উল্টাভাবে বলতে পারি না, এটা হচ্ছে পেলভিস। তাহলে পেলভিস গুলা কই থেকে আসছে? মেজর ক্যালিক্স থেকে। আহা, কি যে ছবি আঁকতেছি! মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স গুলা মানে পেলভিস এর উপরে হচ্ছে মেজর ক্যালিক্স, তার উপরে কি? মাইনর ক্যালিক্স, তাই না? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে আসলে এই ছবিটা দেখানো আছে, চলো আমরা একটু দেখি। আমাদের ডান কিডনি একটু নিচে, বাম কিডনি একটু উপরে, সিমের বিচির মতো কিডনি। আচ্ছা, কিডনি থেকে তৈরি হচ্ছে ইউরেটার। এই ইউরেটার আসতেছে কোথায়? এই যে মূত্রথলিতে। মূত্রথলি থেকে ইউরেথ্রা বা মূত্রনালীর মাধ্যমে মূত্র দেহের বাইরে নিষ্কাশিত হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে এই জিনিসটা খেয়াল করছো, এই যে কিডনির উপরে একটা গ্ল্যান্ড দেখতেছো, এই যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডকে বলে অ্যাডরেনাল গ্ল্যান্ড। রেনাল মানে কি? কিডনি। ফলে রেনাল শব্দটা যেখানেই পাবা বুঝবা যে এটা কিডনি নিয়ে বলতেছে। ফলে রেনাল, অ্যাড, অ্যাড মানে উপরে, বৃক্কের উপরে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। বলতো অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা বহিঃক্ষরা গ্রন্থি নাকি অন্তঃক্ষরা গ্রন্থি? অ্যাড্রেনাল যে গ্ল্যান্ডটা, সেটা বহিঃক্ষরা গ্রন্থি নাকি অন্তঃক্ষরা
গ্রন্থি। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমাকে বলছিলাম না এটা হচ্ছে রেনাল পিরামিড, এটা রেনাল পিরামিড। এই যে দেখছো, এই যে একটা নেফ্রন, এই হচ্ছে নেফ্রন। নেফ্রনকে বৃক্কের গঠন ও কাজের একক, সেই নেফ্রন কিন্তু আমরা রেনাল পিরামিডে দেখতে পাচ্ছি। নেফ্রন আমরা রেনাল পিরামিডে দেখতে পাচ্ছি। তাহলে খেয়াল করো ভাইয়া, আমরা যেটা দেখলাম পেলভিস থেকে আসছে 2 থেকে 3টা মেজর শাখা। এই 2 থেকে 3টা মেজর শাখাকে বলতেছি মেজর ক্যালিক্স। আচ্ছা, মেজর ক্যালিক্সের যে ভাগ সেটাকে আমরা কি বলতেছি? মাইনর ক্যালিক্স। 8 থেকে 14টা মাইনর ক্যালিক্স। তাহলে মূত্র সৃষ্টি হলে, তাহলে মূত্রটা নেফ্রন থেকে কোথায় আসে? রেনাল প্যাপিলাতে। রেনাল প্যাপিলা থেকে কোথায় আসে? মাইনর ক্যালিক্সে। মাইনর ক্যালিক্স থেকে কোথায় আসে? মেজর ক্যালিক্সে। মেজর ক্যালিক্স থেকে কোথায় আসে? পেলভিসে। পেলভিস থেকে কোথায়? ইউরেটারে। ভাই বুঝতে পারছি আমরা সবাই? একটু সবাই কমেন্ট করে জানাও যে পুরো ব্যাপারটা বুঝতে পারছি কিনা। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম কিনা। হ্যাঁ, এটা হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি। আমাকে সবাই কমেন্ট করে বলো যে আমরা বুঝতে পারছি কিনা যেটা বোঝালাম। এখন কিডনির কাজ তোমরা জেনে খুশি হবা যে কিডনির কাজ থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। এবং কিডনির কাজ কি তুমি মুখস্থ করবা না? কিডনির প্রধান কাজ কি? রেচন, মানে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলা, যেগুলা আমাদের দেহে একদমই প্রয়োজন নেই, আমাদের দেহে ক্ষতি করে, এগুলা দেহ থেকে বের করে দেওয়া, এটা তো প্রধান কাজ। সাথে সাথে আরো কিছু কাজ আছে, এই যে রক্তের পরিশোধন, অর্থাৎ রক্তে যে নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো রয়েছে এই পদার্থগুলোকে বের করে দেওয়া, ইউরিয়া, অ্যামোনিয়া যে পদার্থগুলো, এগুলাকে বের করে দেওয়া। দেহে পানির সমতা বজায় রাখা বা অসমো রেগুলেশন। এখানে একটা জিনিস খেয়াল করো, দেহে পানির যে ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা, এটাকে অসমো রেগুলেশন বলা হয়। তাহলে দেহে এই যে পানির সমতা বজায় রাখা, খেয়াল করো যে তুমি মূত্র, যদি তুমি বেশি বেশি পানি খাও তাহলে বেশি বেশি মূত্র ত্যাগ করো, তাই না? আবার তুমি যদি পানি খাওয়া বাদ দিয়ে দাও, দেখবে যে একদমই মূত্র তৈরি হচ্ছে না। এই যে ব্যাপারটা, দেহে পানির সমতা রক্ষা করা, অন্যান্য পদার্থের অপসারণ। তাহলে বৃক্কের মাধ্যমে কিন্তু আরো অনেক পদার্থই অপসারিত হয়। বৃক্কের মাধ্যমে 2টা জিনিস অপসারিত হয় না, একটা হচ্ছে আরবিসি আর একটা হচ্ছে প্রোটিন। তাহলে আরবিসি আর প্রোটিন অপসারিত হয় না ডিরেক্ট, আরবিসি আর প্রোটিন অপসারিত হতে পারে না। এর বাইরে মোটামুটি বাকি অনেক কিছুই বৃক্কের মাধ্যমে অপসারিত হতে পারে। অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা, যেটাকে পিএইচ নিয়ন্ত্রণ বলে, কারণ আমাদের রক্তের পিএইচ 7.4। যদি পিএইচ আরো বেশি হয়ে যায় সেটাকে, সেই ব্লাডটা ক্ষারীয় হয়ে যায়, যদি কম হয়ে যায় সেটাকে আসলে অম্লীয় বলা হয়। তাহলে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে বৃক্ক। কারণ খেয়াল করো, এই যে বাইকার্বনেট একটা ক্ষার, যদি বাইকার্বনেট বেশি থাকে তাহলে ক্ষারীয় হয়, তখন বাইকার্বনেটটা বের করে দেয় রক্ত, মানে বৃক্ক। লবণের ভারসাম্য নিয়ন্ত্রণ, তোমরা জানো যে আমাদের রক্তে কিন্তু সোডিয়াম আয়ন আছে, তাই না? সোডিয়াম মানে কি? লবণ। সোডিয়াম মানে তো লবণ। এই যে সোডিয়ামটা, এই সোডিয়ামের ভারসাম্য রক্ষার মাধ্যমে মানে দেখো, রক্তে যদি পানি কম হয়ে যায় তাহলে কিন্তু সোডিয়াম কমে যায়, কারণ পানি মানেই লবণ। তাহলে পানি কম মানে সোডিয়াম কম। ফলে এই যে ব্যাপারটা, পানির ব্যালেন্সটাকে রক্ষা করে বৃক্ক, ফলে সোডিয়ামের ব্যালেন্সটাকে রক্ষা করে বৃক্ক। অভিস্রবণ নিয়ন্ত্রণ, তাহলে বৃক্ক রক্ত এবং টিস্যুর যে অভিস্রবণিক চাপ, এটা নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ, এই জায়গাটা আমরা দেখব যে কিভাবে বৃক্ক আসলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, এটা আমরা দেখব। আচ্ছা, রক্তের উপাদান নির্দিষ্ট রাখা, হরমোন উৎপাদন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বৃক্ক কি কি হরমোন তৈরি করে? 3টা হরমোনের নাম আছে, 3টা হরমোনের নাম মনে রাখো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিডনি এরিথ্রোপয়েটিন হরমোনটা তৈরি করে। এরিথ্রোসাইট নামটা পরিচিত পরিচিত লাগতেছে না? লোহিত রক্তকণিকা। তো ধরো এটা হচ্ছে একটা কিডনি, এই কিডনি যে হরমোনটা তৈরি করে এই হরমোনের নাম কি? এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন, এটার কাজ কি? এটার কাজ রক্তের মাধ্যমে চলে যাওয়া হচ্ছে আমাদের অস্থিমজ্জা আছে না, অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জাতে, লাল অস্থিমজ্জা। তাহলে কিডনি এরিথ্রোপয়েটিন হরমোনটা তৈরি করলো, সেই হরমোনটা রক্তের মাধ্যমে লাল অস্থিমজ্জায় চলে গেল। লাল অস্থিমজ্জা কি করে বলতো? ও আরবিসি তৈরি করে। এখন এরিথ্রোপয়েটিন আসলে লাল অস্থিমজ্জাকে আরবিসি তৈরি করতে বলে, তাই লাল অস্থিমজ্জা আরবিসি তৈরি করে।
তাহলে যদি তোমার কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায় মানে কিডনি যদি কোনো কারণে সমস্যা হয়, ফাংশন ঠিকঠাক না করে, তাহলে এরিথ্রোপয়েটিন হরমোন আর তৈরি হবে না। ফলে এই লাল অস্থিমজ্জাকে কেউ আরবিসি তৈরি করতে বলবে না। ফলে তোমার আরবিসি কমে যাবে তোমার রক্তে। আরবিসি কমে গেলে তুমি রক্ত শূন্যতাতে বা অ্যানিমিয়াতে ভুগবা। তাহলে কিডনি কি হরমোন তৈরি করে? কিডনি এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করে। কিডনি হচ্ছে একটা এনজাইম তৈরি করে, এটার নাম কি জানো? রেনিন। কিডনি একটা এনজাইম তৈরি করে যার নাম হচ্ছে রেনিন। আচ্ছা, এই রেনিন কি করে জানো? ব্লাড প্রেশার বাড়ায়, বিপি। তাহলে কিডনি রেনিন নামে একটা এনজাইমও ফর্ম করে, কিডনি থেকে তৈরি হয়, যেটা ব্লাড প্রেশার বাড়ায়। এখানে একটু বলে রাখি, তোমরা পাকস্থলী থেকে একটা রেনিন ক্ষরণ হইতে দেখছো, RENNIN। তাহলে পাকস্থলী থেকে যেটা করিতে হয় সেটা হচ্ছে RENNIN, আর কিডনি থেকে যে এনজাইমটা করিতে হয় সেটা হচ্ছে RENIN। RENIN। আমরা আশা করি এটা বুঝতে পারছি। এখন চলে আসো, তাহলে হরমোন কি কি? প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, অ্যানজিওটেনসিন আছে, এই হরমোনগুলা। এখন এনজাইম ক্ষরণ, বৃক্ক রেনিন নামক এনজাইম ক্ষরণ করে হোমিওস্টাসিস। হোমিওস্টাসিস দেখো, হোমিও, হোম, হোম মানে বাড়ি, ফলে অভ্যন্তরীণ, হোমিও শব্দ মানে হচ্ছে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করা। আচ্ছা, স্ট্যাটিস মানে হচ্ছে স্ট্যাটিক, মানে স্থির রাখা সবকিছু, মানে উল্টাপাল্টা যেন না হয়। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস, এই শব্দগুলো আমরা বিভিন্ন সময় পড়ছি যে গ্লুকোনিওজেনেসিস কি। ভাইয়া প্রথমত একটু খেয়াল করো, জেনেসিস মানে কোনো কিছু তৈরি হওয়া। কি তৈরি হওয়া? শর্করা তৈরি হওয়া। কি থেকে? এটা হচ্ছে প্রোটিন এবং লিপিড থেকে। তাহলে প্রোটিন এবং লিপিড থেকে। নরমালি শর্করা তৈরি হয় কই থেকে? গ্লুকোজ থেকে। কিন্তু যদি গ্লুকোজ বাদে প্রোটিন এবং লিপিড থেকে, গ্লুকোজ থেকে শর্করা তৈরি না হয়ে প্রোটিন এবং লিপিড থেকে শর্করা তৈরি হয়, সেই ব্যাপারটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। ধরো কোনো কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেছে, গ্লুকোজের পরিমাণ বেড়েও যেতে পারে, কমে যেতে পারে, তখন রক্ত আসলে এই কিডনি আমাদের হেল্প করে এবং এই প্রোটিন লিপিড থেকে গ্লুকোজ তৈরি করে বা শর্করা তৈরি করে। আমরা আশা করি এটা বুঝতে পারছি। পুনঃশোষণ, এই পুনঃশোষণ কি জিনিস সেটাও আমরা দেখবো, যে সক্রিয় ক্ষরণ কি, পুনঃশোষণ কি, মজবুত হাড় ও দাঁতের গঠন। তাহলে আমরা কিডনির কাজগুলো যেন বুঝে বুঝে পড়ি, কিডনির কাজগুলো যেন আমরা মুখস্থ না করি। তাহলে কিডনির কাজগুলো যেন আমরা মুখস্থ না করি, এটা যেন আমরা বুঝে বুঝে পড়ি। এখন কিডনির যে সূক্ষ্ম গাঠনিক একক বা কার্যিক একক, সেটার নাম হচ্ছে নেফ্রন। আমরা একটু নেফ্রনের নিয়ে পড়াশোনা করতে চাই। তাহলে এখানে চলে আসো, নেফ্রনের একটা অংশ আছে রেনাল বা ম্যালপিজিয়ান কর্পাসল। তাহলে নেফ্রনের একটা অংশ হচ্ছে রেনাল বা ম্যালপিজিয়ান কর্পাসল। তাহলে ম্যালপিজিয়ান কর্পাসল এটা কিসের অংশ? কিডনির একটা অংশ। কিন্তু যদি বলি ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা তুমি কোথায় দেখছো বলো? সবাই একটু কমেন্ট করে বলো তো। ম্যালপিজিয়ান নালিকা যদি আমরা ঘাস ফড়িং পড়ে থাকি, তাহলে ঘাস ফড়িং আমরা ম্যালপিজিয়ান নালিকার আলোচনা দেখছি। আর এখানে আমরা দেখতেছি ম্যালপিজিয়ান কর্পাসলের আলোচনা। ম্যালপিজিয়ান কর্পাসলের আলোচনা। আমরা একটু একটা নেফ্রনের গঠন, একটু সহজ গঠন দেখি, এটা বুঝতে একটু, এটা বোঝা খুব ইজি। তাহলে এইটা হচ্ছে একটা নেফ্রন। একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে কিডনির গাঠন ও কাজের একক, বারবার বলছি কারণ এইটা পরীক্ষায় আসে। আচ্ছা, নেফ্রনের এই যে একটা কাপের মতো দেখতেছো না, একটা কাপের মতো একটা জায়গা, এই যে কাপের মতো। আচ্ছা, এই যে কাপের মতো জায়গাটা, এই কাপের মতো জায়গাটাকে কি বলে বলো তো? আমাকে সবাই একটু বলো তো, এই কাপের মতো জায়গাটাকে কি বলে? এটাকে বলে বোমান্স ক্যাপসুল। কি বলে? এই যে কাপের মতো, যেটা একটু ভালো করে আঁকি, আমি আবারও বলতেছি, আমি আসলে খুব ভালো ছবি আঁকি, তো এটা হচ্ছে একটা সমস্যা। এই কাপের মতো জায়গাটাকে বলে বোমান্স ক্যাপসুল। এই বোমান্স ক্যাপসুলে এখানে একটা রক্তনালী প্রবেশ করে, আর বোমান্স ক্যাপসুল থেকে এখানে এইগুলা কিছু মানে কৈশিক জালিকাতে বিভক্ত হয়, এখান থেকে আবার একটা রক্তনালী বের হয়ে যায়। যে রক্তনালীটা প্রবেশ করে তার নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়ল, এ দিয়ে শুরু। যে রক্তনালীটা বের হয়ে যায় সেটা হচ্ছে ইফারেন্ট আর্টারিয়ল। খেয়াল করো, যে রক্তনালীটা প্রবেশ করলো সেটা চওড়া, যে রক্তনালীটা বের হয়ে গেল সেটা চিকন। ফলে চওড়া জায়গা দিয়ে অনেক বেশি রক্ত এখানে প্রবেশ করে, আর চিকন যে জায়গা সেটা দিয়ে অনেক কম পরিমাণ রক্ত এখান থেকে বের হতে পারে। ফলে এই যে জায়গাটা, এই কৈশিক জালিকার যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। এই জায়গাটার নাম
গ্লোমেরুলাস, এই জায়গাটাতে রক্তের ব্যাপক একটা প্রেসার থাকে। তো এখানে যদি রক্তের প্রেসার অনেক বেশি থাকে তাহলে রক্ত নিচের দিকে চলে আসবে না? রক্ত নিচের দিকে চলে আসবে। এখানে একটু বলে রাখি, এখান থেকে যে রক্ত প্রবেশ করে সেটা 1200 ml, 1200 ml রক্ত প্রবেশ করে। আর এই গ্লোমেরুলাস থেকে নিচের দিকে 125 ml রক্ত প্রবেশ করে। আর এই 125 ml থেকে মূত্র পাওয়া যায় 1 ml। তাহলে প্রতি মিনিটে 1200 ml রক্ত গ্লোমেরুলাসে আসে, সেখান থেকে মানে ভিতরে নিচের দিকে মানে নেফ্রনে প্রবেশ করে হচ্ছে 125 ml, আর 101 ml মূত্র পাওয়া যায়। তাহলে 124 ml কি হয়? 124 ml আবারও রক্তে ফেরত যায়। কিভাবে রক্তে ফেরত যায় সেই ব্যাপারটা আমরা দেখব। আপাতত তুমি জেনে রাখো যে রক্ত এখান থেকে আসে, গ্লোমেরুলাসে আসার পরে যেহেতু অ্যাফারেন্ট আর্টারিয়ার তুলনায় ইফারেন্ট আর্টারিওল অনেক বেশি সংকুচিত জায়গা, ফলে এখান থেকে রক্ত খুব আস্তে আস্তে বেরোয় বা প্রেশার অনেক বেশি থাকে। ফলে এই প্রেশারের জন্য রক্ত আসলে নেফ্রনে প্রবেশ করে। 125 ml রক্ত প্রতি মিনিটে নেফ্রনে প্রবেশ করে এবং প্রতি মিনিটে 1 ml মূত্র তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা অ্যাফারেন্ট আর্টারিওল হচ্ছে এইটা, পাতলা যেইটা চিকন যেইটা সেটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, এটা অ্যাফারেন্ট আর্টারিওল। এই যে লাল যে জায়গাটা এটার নাম গ্লোমেরুলাস, এবং এই যে পেয়ালার মতো যে জায়গাটা এটার নাম বোমান্স ক্যাপসুল। তাহলে রক্ত বা যে জিনিসটা 125 ml রক্ত বোমান্স ক্যাপসুল থেকে গ্লোমেরুলাস থেকে বোমান্স ক্যাপসুলে প্রবেশ করে। বোমান্স ক্যাপসুলের পরেই যে অঞ্চলটা আছে এই যে প্যাঁচানো, এবং এটা আসলে কি বলা যায় বোমান্স ক্যাপসুলের খুব কাছাকাছি, এই জন্য এই জায়গাটাকে বলা হয় নিকটবর্তী। আর যেহেতু প্যাঁচানো তাই এটাকে বলা হয় প্যাঁচানো নালিকা। তাহলে বোমান্স ক্যাপসুলের কাছাকাছি তাই এটাকে নিকটবর্তী বলা হয়, আর প্যাঁচানো তাই নিকটবর্তী প্যাঁচানো নালিকা বলা হয়। এখানে একটু বলে রাখি, এই যে অঞ্চলটা এভাবে ভাগ করছে এটা হচ্ছে কর্টেক্স, এটা হচ্ছে মেডুলা। ফলে উপরে যেগুলো আছে সেগুলো কর্টেক্স অঞ্চলে অবস্থিত, নিচে যেগুলো আছে সেগুলো মেডুলা অঞ্চলে অবস্থিত। নিকটবর্তী প্যাঁচানো নালিকার পরেই এরকম একটা লুপের মতো তৈরি হয়েছে, এরকম কোনো কিছু হলে সেটাকে লুপ বলে। তাহলে যে লুপের মতো তৈরি হয়েছে এই লুপটাকে বলতেছি আমরা হেনলির লুপ। বিজ্ঞানী হেনলি এটাকে আবিষ্কার করছে, তাই এটার নাম হেনলির লুপ। হেনলির লুপের পরে দেখো আবারও আরেকটা প্যাঁচানো নালিকা পড়তেছি, কিন্তু এইটা বোমান্স ক্যাপসুল থেকে অনেক দূরে, তাই এইটার নাম হচ্ছে দূরবর্তী প্যাঁচানো নালিকা। তাহলে এই যে প্যাঁচানো নালিকাটা এটার নাম হচ্ছে দূরবর্তী প্যাঁচানো নালিকা। এই দূরবর্তী প্যাঁচানো নালিকাটা এসে মিলিত হচ্ছে সংগ্রাহী নালিকাতে। দূরবর্তী প্যাঁচানো নালিকাটা কোথায় মিলিত হচ্ছে? সংগ্রাহী। দাও এই একটা দূরবর্তী প্যাঁচানো নালিকা, এই একটা। তাহলে প্রত্যেকটা নেফ্রন থেকে একটা করে দূরবর্তী প্যাঁচানো নালিকা একটা বড় নালিকাতে মিলিত হয়, সেই নালিকাটার নাম হচ্ছে সংগ্রাহ নালিকা। তাহলে আমি যদি তোমাকে বলি গ্লোমেরুলাস আর বোমান্স ক্যাপসুল এটা কোন অঞ্চলে অবস্থিত, তুমি বলবা কর্টেক্সে। যদি বলি নিকটবর্তী প্যাঁচানো নালিকা কোথায় অবস্থিত, তুমি বলবা কর্টেক্সে। যদি বলি হেনরির লুপ কোথায় অবস্থিত, তুমি দেখতে পাচ্ছ মেডুলাতে। দূরবর্তী প্যাঁচানো নালিকা কোথায় অবস্থিত, তুমি বলবা কর্টেক্সে। তাহলে আমরা কি বুঝতে পারলাম টোটাল ব্যাপারটা? সবাই একটু বলেন আমরা টোটাল ব্যাপারটা বুঝতে পারছি কি না? এটা কি বোঝা গেছে? বোঝা গেছে, গুড। তাহলে একটু চলে আসো, আমরা একটু পড়াশোনায় ফেরত যাই। আমরা এই জায়গাটা রেনাল কর্পাসলটা আর একটু ডিটেলসে দেখি। এই যে রেনাল কর্পাসল যেটা দেখাইছে সেটাই একটু ডিটেলসে দেখি। এখন একটু চলে আসো, ওই যে পেয়ালার মতো যে জায়গাটা দেখলাম সেইটা। এখন এই প্যাঁচানো কি? গ্লোমেরুলাস। আর এই হলুদ যেইটা এইটা হচ্ছে আমাদের বোমান্স ক্যাপসুল। এই যে বোমান্স ক্যাপসুলের এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলে ভিসেরাল লেয়ার। কি লেয়ার বলে? ভিসেরাল লেয়ার। আর এই যে লেয়ার এইটাকে বলে প্যারাইটাল লেয়ার। তাহলে বাইরের দিকে থাকে সবসময় প্যারাইটাল লেয়ার, আর ভিতরের দিকে দেখো ভতে ভিতর ভতে ভিসেরাল। তাহলে ভিতরের দিকে ভিসেরাল লেয়ার, বাইরের দিকে প্যারাইটাল লেয়ার। এই প্যারাইটাল লেয়ারে এক ধরনের এপিথেলিয়াম কোষ আছে, যেই কোষগুলো আইসের মতো দেখতে। ফলে এই যে এপিথেলিয়াম কোষগুলো প্যারাইটাল লেয়ারে আছে এগুলাকে বলা হয়
আইশাকার এপিথেলিয়াম কোষ বা স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ। ভিসেরাল লেয়ার, এই যে ভিসেরাল লেয়ার, এই ভিসেরাল লেয়ারে এক ধরনের কোষ আছে। ভিসেরাল লেয়ারে কই গেল, হ্যাঁ এই ভিসেরাল লেয়ারে এক ধরনের কোষ আছে। এই কোষগুলাকে বলে পোডোসাইট কোষ। পোডো মানে হচ্ছে পা, পায়ের মতো দেখতে। তাহলে ভিসেরাল লেয়ারে আছে পোডোসাইট কোষ, প্যারাইটাল লেয়ারে আছে আইশাকার এপিথেলিয়াম। আর এই ভিসেরাল লেয়ার আর প্যারাইটাল লেয়ারের মাঝের যে স্পেস, এই স্পেসটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। দুইটা লেয়ারের মাঝের স্পেসকে কি বলা হয় ভাইয়া? ক্যাপসুলার স্পেস। মনে থাকবে? তাহলে আমরা আশা করি এই জায়গাটা বুঝতে পারছি। আমরা আশা করি এই জায়গাটা বুঝতে পারছি। এখন আসো আমরা নেফ্রনের দুইটা অংশ দেখি। ওই যে নালিকাগুলো আছে, নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনরির লুপ, দূরবর্তী পেঁচানো নালিকা। এই নালিকা মানে টিউব, ফলে এটা হচ্ছে রেনাল টিউবিউল। রেনালটা আসছে বৃক্ক থেকে। নেফ্রনের যে নালীগুলা, এই নালীগুলাকে বলা হয় রেনাল টিউবিউল। আর রেনাল বা ম্যালপিজিয়ান কর্পাজল, কর্পাজল মানে হচ্ছে ওই যে বোমান্স ক্যাপসুল গ্লোমেরুলাস মিলে। বোমান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস মিলে। গ্লোমেরুলাসে কি আছে? অনেকগুলা কৈশিক জালিকা আছে। কয়টা? 50 থেকে 60টা কৈশিক জালিকা। 50 থেকে 60টা কৈশিক জালিকা আছে। আর বোমান্স ক্যাপসুল যেটা, সেটা সম্পর্কে জানলাম, যেখানে ভিসেরাল লেয়ার আছে, ভিসেরাল লেয়ারে পোডোসাইট কোষ আছে, প্যারাইটাল লেয়ার আছে, প্যারাইটাল লেয়ারে আইশাকার এপিথেলিয়াম কোষ আছে, দুইটার মাঝখানে ক্যাপসুলার স্পেস আছে, তাই না? আচ্ছা, তাহলে প্রক্সিমাল প্যাচানো নালিকা, হেনরির লুপ আছে, ডিস্টাল প্যাচানো নালিকা, এটা হচ্ছে রেনাল টিউবিউলের অংশ। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে হেনরির লুপে। হেনরির লুপটা দেখতে এরকম এরকম। তো যেটা নিচে আসছে সেটাকে বলা হয় অবরোহণ বাহু, আর যেই বাহুটা উপরে উঠছে সেটাকে বলা হয় আরোহী বাহু। রেনাল কর্পাজল নিয়ে পড়াশোনা। তাহলে রেনাল কর্পাজলের অনেকগুলো নাম আছে, নামগুলো জানা দরকার। রেনাল কর্পাজল, ম্যালপিজিয়ান কর্পাজল বা ম্যালপিজিয়ান বডি, আর ম্যালপিজিয়ান নালিকাটা একটা ডিফারেন্ট জিনিস। আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন নেফ্রনের যে রেনাল কর্পাজল, এটা কোথায় আছে? কর্টেক্সে অবস্থিত। এইটা আমরা দেখে আসছি। আমাকে বলো তো মেডুলাতে কোনটা আছে? এই টোটাল নেফ্রনের কোন অংশটা মেডুলাতে অবস্থিত? এখন একটু চলে আসো বোমান্স ক্যাপসুলার গ্লোমেরুলাস নিয়ে গঠিত। বোমান্স ক্যাপসুলার আলোচনাটা আমি করে ফেলছি অলরেডি। এখানে দেখো যে এই যে ব্যাস আছে, এই যে ছোট ছোট ব্যাস, হাবিজাবি ব্যাস, এগুলো শেখার দরকার নেই। সবসময় গুরুত্বপূর্ণ যে জায়গাগুলা, যেমন নেফ্রন, নেফ্রনের দৈর্ঘ্য প্রস্থ পড়তে পারো, কিন্তু এই যে বোমান্স ক্যাপসুলের দৈর্ঘ্য প্রস্থ, এগুলো পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখন চলে আসো বোমান্স ক্যাপসুলের। আমরা অলরেডি জানি যে আইশাকার এপিথেলিয়ামে গঠিত হচ্ছে বোমান্স ক্যাপসুল আছে। এটা হচ্ছে প্যারাইটাল স্তরটা আইশাকার এপিথেলিয়ামে গঠিত, ভিসেরাল স্তরটায় পোডোসাইট কোষ আছে, তাই তো? আর প্যারাইটাল স্তরে আইশাকার এপিথেলিয়াম কোষ আছে। এখন গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসে আমরা জানি যে কৈশিক জালিকা আছে, অর্থাৎ অ্যাফারেন্ট আর্টারিওল যেটা প্রবেশ করে সেটা চওড়া, যেটা প্রবেশ করে কৈশিক জালিকাতে বিভক্ত হয়। এরপর ইফারেন্ট আর্টারিওল যেটা একটু চিকন, সেটা বাইরে বের হয়। তাহলে কতগুলা কৈশিক জালিকায় বিভক্ত হয়? 50 থেকে কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস ফর্ম করে। কোনটার ব্যাস বেশি? অ্যাফারেন্ট আর্টারিওলের ব্যাস বেশি, ফলে গ্লোমেরুলাসে সবসময় রক্তের একটা হাই প্রেশার বজায় থাকে। আমরা এটা বুঝতে পেরেছি। রেনাল টিউবিউল দেখতে চাই। রেনাল টিউবিউল মানে হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনরির লুপ এবং দূরবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনরির লুপ এবং দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে রেনাল টিউবিউল, পুরো রেনাল টিউবিউলটা নিকটবর্তী, হেনরির লুপ, দূরবর্তী মিলাই হচ্ছে 3 সেন্টিমিটার। মিলাই হচ্ছে ভাইয়া 3 সেন্টিমিটার। এখন আমরা এই যে তিনটা অংশ রেনাল টিউবিউলের, নিকটবর্তী পেঁচানো নালিকা যেটা 14 মিলিমিটার, আর নেফ্রন যেটা সেটা আসলে 11 মিলিমিটার, আর দূরবর্তী পেঁচানো নালিকা যেটা সেটা 5 মিলিমিটার। তাহলে তিনটা অংশ দেখলাম। নিকটবর্তীটা কর্টেক্সে অবস্থিত, দূরবর্তীটাও কর্টেক্সে অবস্থিত, আর হেনরির লুপ যেটা, এটা আসলে কোথায় অবস্থিত বলতো? এটা আসলে কর্টেক্স এবং মেডুলা দুইটা অঞ্চলেই অবস্থিত। তাহলে নিকটবর্তী 14 মিলিমিটার, 11 মিলিমিটার, 5 মিলিমিটার, এটা কর্টেক্সে, এটা কর্টেক্স প্লাস মেডুলা, আর এটা শুধু কর্টেক্সে অবস্থিত। তাহলে এই জায়গাটা আমরা আশা করি বুঝতে পারছি কোন অঞ্চলটা কোথায় অবস্থিত আর দৈর্ঘ্য কতটুকু। এই গঠনটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা একটু নিচের দিকে চলে আসি। নেফ্রন কত রকম? নেফ্রন আসলে 3 রকম। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, দেখো
কর্টিক্যাল বলা হচ্ছে কারণ এটা কর্টেক্স অঞ্চলে অবস্থিত। ব্যাপারটা এরকম যে আমি এত সুন্দর ছবি আঁকি, ছবি আঁকতেই ভয় পাচ্ছি। আচ্ছা যাই হোক, কি আঁকলাম আল্লাহই জানে। আচ্ছা ঠিক আছে, না ঠিক নাই আসলে। আচ্ছা যাই হোক, ব্যাপার না। ধরো এইটা হচ্ছে কর্টেক্স, এইটা এইটা এতটুকু, আর এরপরে এটা হচ্ছে মেডুলা, ঠিক আছে। তো সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন যেটা, সেটা আসলে এখান থেকে তৈরি হয়, এই জায়গা থেকে, মানে কর্টেক্সের একেবারে উপর থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সুপারফিশিয়াল। আর একটা কি আছে, মিড কর্টিক্যাল, মানে মোটামুটি এই জায়গা থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কর্টেক্সের মাঝামাঝি জায়গা থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মিড কর্টিক্যাল। আর যে নেফ্রনটা মোটামুটি এই যেখানে মেডুলার এখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। তাহলে 3 রকম নেফ্রন আছে, যেটা কর্টেক্সের উপরভাগ থেকে সেটা সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, যেটা কর্টেক্সের মাঝামাঝি সেটা মিড কর্টিক্যাল নেফ্রন, আর যেটা মেডুলার শুরু থেকে তৈরি হয় সেটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। 3 রকম নেফ্রন আছে। এখন একটু চলে আসো, সুপারফিশিয়াল 85%, মিডটা হচ্ছে কই গেল 5%, আর জাক্সটা মেডুলারি 10%। তাহলে কোনটা কই থেকে তৈরি হয়, কোনটা কত পার্সেন্ট এইটা জানবো, এবং কার লুফ খাটো বা লম্বা। তাহলে এই সুপারফিশিয়ালটা খাটো, মিডটা হচ্ছে লম্বা বা খাটো, আর জাক্সটা মেডুলারি হচ্ছে লম্বা। তাহলে দেখো খাটো, লম্বা বা খাটো, লম্বা, এটা শিখলাম। আর সুপারফিশিয়ালের স দিয়ে মনে রাখবা, স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে হচ্ছে এই সুপারফিশিয়াল। আর এই বর্গীয় জ দিয়ে মনে রাখবা, জরুরি অবস্থায় মূত্র তৈরি করে জাক্সটা মেডুলারি নেফ্রন। বর্গীয় জ দিয়ে জরুরি অবস্থায় মূত্র তৈরি করে জাক্সটা মেডুলারি নেফ্রন, আর সুপারফিশিয়ালের দন্তীয় স দিয়ে স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে হচ্ছে সুপারফিশিয়াল নেফ্রন। কোনটা কত পার্সেন্ট এবং কোনটার লুপ খাটো বা লম্বা, এই জায়গাটা জানতে হবে। কোনটা পার্সেন্ট, কোনটার লুপ খাটো বা লম্বা, সেই জায়গাটা জানতে হবে। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারলাম এই জায়গাটা, ঠিক আছে? বোঝা গেল? বলো বুঝতে পারছো কিনা, সবাই বলো, সবাই কমেন্ট করো। আচ্ছা, আজকে মোটামুটি আমার ক্লাস শেষ হচ্ছে। এরপরে আসিফের 2টা ক্লাস আছে, আসিফ মাহমুদ জীবনের ফিজিক্স ক্লাস। এরপরে আবার মনে হয় এই সপ্তাহে লাস্ট ক্লাস যেটা, সেটা আমি নিব। এই সপ্তাহে লাস্টে আমার একটা ক্লাস আছে, ফলে তারপর আমাদের 1 সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের ক্লাস সম্ভবত টোটাল হচ্ছে 3 সপ্তাহে 21টা ক্লাস, টোটাল 3.5 সপ্তাহ ক্লাস হবে, 21টা ক্লাস। তার ভিতর 3টা ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবং আমি তোমাদের বারবার একটা কথা বলছি যে এই ক্লাসগুলো যদি তুমি মনোযোগ দিয়ে করো এবং লম্বা সময় ধরে করো, আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি আসলে অনেকটাই আগায় যাবা। যেটা আসলে এই কোর্সটা যারা করতেছেন, আবার শর্ট সিলেবাসে বাইরের চ্যাপ্টারে যারা সমস্যা আছে, তারা আসলে এইচএসসি শেষে এমন একটা বিপদে পড়বে যারা এখন চিল করে বেড়াচ্ছে। ফলে প্লিজ চিল করা বাদ দাও এবং খেয়াল করো যে যত দিন যাবে ক্লাস স্টুডেন্টের সংখ্যা কমে যাবে, তাই না? যে এখন তুমি যা স্টুডেন্ট দেখতেছো, তুমি দেখবা যে একেবারে শেষের দিকে তখন স্টুডেন্ট থাকবে 50 জন 100 জন, এটাই ট্রুথ। ফলে শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে থাকতে পারবে, এখনই বলে রাখলাম। এবং তোমরা চাইলে মেডিলজি গ্রুপে ক্লাসে রিভিউ বা নোট শেয়ার করতে পারো, যেটা আমাকে ইন্সপায়ার করে। জাস্ট এই হচ্ছে কথা। এখন নেফ্রনের কাজের ক্ষেত্রে দেখি যে পরিশ্রুত করা, পুনঃশোষণ, নালিকার ক্ষরণ, নতুন পদার্থ তৈরি, এগুলো একটু রিডিং পড়বা, এগুলো একটু ভাইয়া রিডিং পড়বা। এখন এই জায়গাটা একটু চলে আসবো, আমরা নেফ্রনের অংশগুলো দেখে আসছি না ভাইয়া? আমরা নেফ্রনের অংশগুলো দেখে আসছি। এখন কার কাজ কি, চলো আমরা একটু বুঝি। তাহলে বোমাস ক্যাপসুল যেটা, সেটা আসলে আলট্রাফিল্ট্রেশন করে। আলট্রাফিল্ট্রেশন মানে কি বলতো? আলট্রাফিল্ট্রেশন মানে হচ্ছে কিছু মানে একেবারে সূক্ষ্মভাবে ফিল্ট্রেশন করে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলা প্রবেশ করে, ওই যে ক্যাপসুলার স্পেস আছে, মনে আছে? তাহলে এই ফিল্ট্রেশন করে ওই জিনিসগুলাই ক্যাপসুলার স্পেসে প্রবেশ করে। তাহলে পরিশ্রুত, তাহলে শুধুমাত্র প্রোটিনকে পরিশ্রুত করতে পারে না। গ্লোমেরুলাস যেটা হচ্ছে আলট্রাফিল্ট্রেট হিসেবে কাজ করে। তাহলে আলট্রাফিল্ট্রেশন, বোমাস ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, এই দুইটা একসাথে মনে রাখতে পারো। তাহলে এখানে একটু চলে আসো, এখানে কলয়েড ছাড়া রক্তের প্লাজমা, কলয়েড অংশ ছাড়া রক্তের যে প্লাজমা, কলয়েড মানে কি? প্রোটিন।
তাহলে আবারও বলি, তোমাকে যেটা বলছি যে প্রোটিন ছাড়া, কলয়েড মানেই প্রোটিন, তোমরা বোটানিক 3 নম্বর অধ্যায়ে পড়ছো। ফলে কলয়েড মানেই প্রোটিন। আমরা চলে আসি এই জায়গাটায়, নিকটবর্তী প্যাচানো নালিকা। এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এই যে নিকটবর্তী প্যাচানো প্যাচানো একটা জায়গা পাইছো না, এই জায়গাটায় কি আছে জানো? এই জায়গাটা কি আছে বলো তো? এখানে ভিলাই আছে, এখানে ভিলাই আছে, এই জায়গাগুলোতে ভিলাই আছে, মনে থাকবে? এই ভিলাইগুলা, ছোট ছোট ভিলাইগুলা ব্রাশ বর্ডার তৈরি করে। এটা কি করে আমরা পরে দেখতেছি। এখন একটু চলে আসো, নিকটবর্তী প্যাচানো নালিকায় 3টা ঘটনা ঘটতে পারে: সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ আর ক্ষরণ। সক্রিয় শোষণ মানে কি? যেখানে শক্তি লাগে, যেখানে এটিপি খরচ হয়। নিষ্ক্রিয় পরিশোষণ মানে কি? যেখানে শক্তি লাগে না, এটিপি খরচ হয় না, ধরো ব্যাপন প্রক্রিয়া। আর ক্ষরণ মানে, দেখো এটা হচ্ছে তোমার নিকটবর্তী প্যাচানো নালিকা, এই পাশে আছে একটা ব্লাড ভেসেল, নিকটবর্তী প্যাচানো নালিকার পাশে একটা ব্লাড ভেসেল আছে। তুমি জানো যে 1200 মিলিলিটার রক্ত যাচ্ছিল, তার 125 মিলিলিটার রক্ত কিন্তু নিকটবর্তী প্যাচানো নালিকায় চলে আসছে। মানে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে যে 1200 মিলিলিটার রক্ত ঢুকছিল, তার নিকটবর্তীতে কিন্তু 125 ml চলে আসছে। এই যে 125 ml, এর অনেক কিছুই আসলে প্রয়োজনীয় জিনিস আমাদের বডির জন্য। ফলে এই জিনিসটা মূত্রে যাবে না, এই জিনিসটা আবার আমাদের বডি ফেরত নিবে, যে ভাই ভুলে ঢুকে গেছে, আমাদের ফেরত দে। ফলে এই যে রক্তনালিকা, এই রক্তনালিকা এই প্রয়োজনীয় জিনিসটাকে আবার নিয়ে নিবে। এই যে নিয়ে নেওয়া, এই রক্তনালিকা আমাদের নিকটবর্তী প্যাচানো নালিকা থেকে প্রয়োজনীয় জিনিসটাকে নিয়ে নিচ্ছে, এই নিয়ে নেওয়াকে বলা হয় শোষণ। এটা দুইভাবে হইতে পারে, সক্রিয় আর নিষ্ক্রিয়। আবার কখনো কখনো এমন হতে পারে যে রক্তের ভিতরে একটা অপ্রয়োজনীয় জিনিস আছে, সেটা সে ডিরেক্ট নিকটবর্তী প্যাচানো নালিকার ভিতর ঢুকায় দেয়। কারণ তোমরা জানো যে এই নেফ্রন খুবই খুবই পাতলা, এত পাতলা যে এর ভিতর দিয়ে পদার্থের আদান প্রদান হওয়া সম্ভব। ফলে ক্ষরণ মানে হচ্ছে নিকটবর্তী প্যাচানো নালিকার ভিতর ঢোকা, আর শোষণ মানে হচ্ছে নিকটবর্তী থেকে রক্তের মধ্যে ঢোকা। শোষণ 2 রকম, সক্রিয়, নিষ্ক্রিয় আর ক্ষরণ। এখন তুমি এখানে কি শিখবা আমার একটু বলো, যে এখানে তুমি কি শিখবা? আচ্ছা, এখন একটু দেখো, সক্রিয় শোষণে যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফসফেট, তারপর হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম। এই জায়গাটা এখানে একটু বলে রাখি, এই জায়গাটা আসলে একটু শিখতে হবে। সব না, অন্তত তুমি যেটা শিখবা সেটা হচ্ছে বাংলা নাম যেগুলা। কি বলছি ভাই? বাংলা নাম যেগুলা, যেমন ক্ষরণে তুমি দুইটা শিখবা, পিউরিক অ্যাসিড আর একটা পেনিসিলিন ড্রাগ, ঠিক আছে? এই 3টা শিখবা। মানে এখানে তুমি বাংলা নামগুলা বেশি বেশি শেখার চেষ্টা করবা, আর বিশেষ করে প্রথম নামগুলো, যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে পানিটা ইম্পর্টেন্ট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইম্পর্টেন্ট। তাহলে কোনটা সক্রিয় শোষণ হয়, কোনটা নিষ্ক্রিয় শোষণ হয় এবং কোনটা ক্ষরণ হয়। এবং মোটামুটি বলা যায় নিকটবর্তী প্যাচানো নালিকাতেই 125 ml যেটা আসছিল, তার 124 ml চলে যায়, আর 1 ml রয়ে যায়। ওই 1 ml-টাই আসলে মূত্র হিসেবে আমরা পাই। তো সাথে সাথে হেনরির লুপেও কিছু শোষণ বা ক্ষরণ হয়, আর দূরবর্তী প্যাচানো নালিকাতেও শোষণ আর ক্ষরণ হয়। ফলে এখানে ওই যে বাংলা নামগুলো শিখলেই হচ্ছে, ইউরিয়া, পানি, ইউরিয়া, হ্যাঁ, বাংলা নামগুলো শিখলে হচ্ছে। আর সংগ্রাহী নালিকাটা অতটা ইম্পর্টেন্ট না। তাহলে আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন একটু চলে আসো, রেচনের শারীরবৃত্ত আমরা দেখতে চাই। তো রেচনে আসলে কি ঘটনা ঘটে? তো নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন, অর্থাৎ আমরা যে খাদ্যটা খাচ্ছি সেখান থেকে কিভাবে এই বর্জ্যটা তৈরি হচ্ছে, তারপরে সেই বর্জ্য থেকে কিভাবে মূত্র তৈরি হচ্ছে, পুরো ব্যাপারটাই আমরা দেখতে চাই। এখন এই বিক্রিয়াগুলো দেখলেই হচ্ছে, তুমি অন্য সব দেখা বাদ দাও, খালি বিক্রিয়া দেখো, ঠিক আছে? দেখো, তুমি একটা মাছ খাচ্ছ, একটা মাছ বা আমিষ খাচ্ছ, এনজাইমের বিক্রিয়ার ফলে এই আমিষটা অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়, এ বলি আমরা সংক্ষেপে, অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়। অ্যামিনো অ্যাসিডটার থেকে ডিঅ্যামিনেশন, ডি মানে হচ্ছে কোনো কিছু মাইনাস হওয়া, ডি মানে হচ্ছে কোনো কিছু মাইনাস হওয়া। তো অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয় এই যে কিটো অ্যাসিড প্লাস অ্যামিন। তাহলে অ্যামিনো অ্যাসিড থেকে আমরা, তোমরা জানো যে প্রোটিন খাদ্য কিসে পরিণত হয়? অ্যামিনো অ্যাসিডে। আচ্ছা, যে প্রোটিওলাইটিক এনজাইমগুলো আছে, প্রোটিন খাদ্যকে যে ভাঙে তাকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। সে
প্রোটিন খাদ্যকে ভেঙে তৈরি করে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে পাওয়া যায় অ্যামিন গ্রুপ। এই অ্যামিন গ্রুপে কি আছে? নাইট্রোজেন না? এই নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেন জিনিসটা আসলে সবসময় বডির জন্য ক্ষতিকর, ঠিক আছে? তো অ্যামিনটা হাইড্রোজেন আয়নের সাথে মিলিত হয়ে তৈরি করে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া আমাদের বডির জন্য খুবই ক্ষতিকর। তাহলে আবারও বলি, তুমি একটা মাছ খাইলা, মাছটা অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হইলো, অ্যামিনো অ্যাসিডটা ভেঙে তৈরি হইলো অ্যামিন গ্রুপ, অ্যামিন গ্রুপ থেকে তৈরি হলো অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটা বডির জন্য ক্ষতিকর। তাহলে এই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিত হয়ে তৈরি করে ইউরিয়া। এই ইউরিয়াটাই আসলে মূত্রের মাধ্যমে দেহের বাইরে চলে যায়। তাহলে আবারও একটু সিম্পলি চিন্তা করো যে আমিষ থেকে অ্যামোনিয়া অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিন গ্রুপটা চলে গেল আর কিটো অ্যাসিড ফর্ম হইল। কিটো অ্যাসিড অন্য কাজে লাগে। অ্যামিন গ্রুপটা, অ্যামিন গ্রুপ যেটা সেটা আসলে থেকে তৈরি হলো অ্যামোনিয়া, আর অ্যামোনিয়াটা অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি করে ইউরিয়া। অ্যামোনিয়াটা অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি করে হচ্ছে ইউরিয়া। কি বলছি ভাইয়া? অ্যামোনিয়াটা অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি করে হচ্ছে ইউরিয়া। অ্যামোনিয়াটা অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি করে হচ্ছে ইউরিয়া, ঠিক আছে? আচ্ছা, একটু চলে আসো ভাইয়া। তাহলে অ্যামোনিয়া হচ্ছে অত্যন্ত বিষাক্ত, যেটা যকৃতে, এখানে একটু একটা জিনিস মাথায় রাখবা যে যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে। যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে, যেহেতু এটাই তৈরি হয় ইউরিয়া, তাই এই চক্রকে ইউরিয়া চক্রও বলে। ফলে এই চক্রের নাম ইউরিয়া, এবং ইউরিয়া চক্র বলা হয়, এটাকে অর্নিথিন চক্রও বলা হয়। তাহলে এটাকে ইউরিয়া চক্র বলা হয়, এটাকে অর্নিথিন চক্র বলা হয়ে থাকে। তাহলে একটু খেয়াল করো এখানে কি কি আছে। সাইট্রোলিন, দেখো সাইট্রোলিন, সাইট্রোলিন থেকে দেখো অর্নিথিন, অর্নিথিন থেকে সাইট্রোলিন। এই অর্নিথিন চক্রের কি কি উপাদান? অর্নিথিন থেকে সাইট্রোলিন, সাইট্রোলিন থেকে আর্জিনিন, সেখান থেকে হচ্ছে ইউরিয়া। আবারও বলি, ইউরিয়াটা ফার্স্টে রক্তে আসে, ইউরিয়াটা রক্তে প্রবেশ করে। কারণ এই বিক্রিয়া কই হচ্ছে? এই বিক্রিয়া কিন্তু ওই অর্নিথিন চক্র কোথায় হয় বলো তো? যকৃতে হয়। অর্নিথিন চক্র হয় হচ্ছে যকৃতে। তাহলে যকৃতে যে ইউরিয়াটা ফর্ম হইল, এই ইউরিয়াটা অবশ্যই রক্তে চলে আসে, রক্তের মাধ্যমে এটা হার্টে আসে, হার্ট থেকে ধমনির মাধ্যমে এটা কিডনিতে আসে, আর কিডনিতে মূত্রের মাধ্যম, মূত্রের সাথে যেটা মিশে যায়। বুঝা গেল? তাহলে অর্নিথিন চক্রে কি কি আছে? অর্নিথিন, সাইট্রোলিন, আর্জিনিন, সেখান থেকে ইউরিয়া, ঠিক আছে? অর্নিথিন, সাইট্রোলিন, আর্জিনিন, তারপর ইউরিয়া। আচ্ছা, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি। আমরা একটু মূত্র সৃষ্টির ব্যাপারটা দেখতে চাই, যে মূত্র কিভাবে তৈরি হচ্ছে, টোটাল ধাপটা কয়টা? মূত্র তৈরির ধাপ কিন্তু 3টা। মূত্র তৈরির ধাপ কয়টা ভাইয়া? 3টা। তোমরা কেউ বলতে পারবে যে মূত্র তৈরির এই যে 3টা ধাপ, এটা কে বর্ণনা করছে? মূত্র তৈরির এই 3টা ধাপ কে বর্ণনা করছে? দেখো, এই যে বৃক্ক, আমাদের কিডনি, কিডনির সূক্ষ্ম গঠনের বর্ণনা কে দিছে? কিডনির সূক্ষ্ম গঠনের বর্ণনা দিছে বৃক্কের সূক্ষ্ম গঠন, এটা দিছে বোম্যান। কে দিছে? বোম্যান, ঠিক আছে? মূত্র সৃষ্টির 3টি ধাপ বর্ণনা করছে। মূত্র সৃষ্টির ধাপ কয়টা? 3টা। এটা বর্ণনা করছে কুশনি। মূত্র সৃষ্টির ধাপ 3টা বর্ণনা করছে ভাইয়া কে? কুশনি। কুশনি। আচ্ছা, এই যে ইউরিয়া পড়লাম, ইউরিয়া তৈরির বর্ণনা করে করছে জানো? ইউরিয়া তৈরির বর্ণনা এটা ক্রেব করছে, ক্রেব। ইউরিয়া তৈরির বর্ণনা দিছে হ্যান্স ক্রেব। ক্রেবের কথা মনে আছে? ক্রেবের কথা তোমরা জানো? আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকবার একটু বলবো। আচ্ছা, আরেকবার বলি। তুমি একটা আমিষ খাদ্য খাইলা, মাছ খাইলা, মাছটা অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হবে। অ্যামিনো অ্যাসিডটা ভেঙে কিটো অ্যাসিড এবং অ্যামিন গ্রুপ ফর্ম হবে। কিটো অ্যাসিড অন্য কাজে লাগে, আর অ্যামিন গ্রুপ থেকে তৈরি হবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া থেকে তৈরি হবে ইউরিয়া। অ্যামোনিয়া খুবই ক্ষতিকর, ইউরিয়া কম ক্ষতিকর, ঠিক আছে? এই যে ইউরিয়া তৈরি হলো, ইউরিয়া তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্রটা একটু খেয়াল করো। অর্নিথিন চক্রে, এটা একটা চক্র, কেন বলো তো? খেয়াল করো ছবিটা। এই অর্নিথিন থেকে তৈরি হচ্ছে সাইট্রোলিন, সাইট্রোলিন থেকে তৈরি হচ্ছে আর্জিনিন, আর্জিনিন থেকে আবার তৈরি হচ্ছে অর্নিথিন। কিন্তু এই যে আর্জিনিন যখন তৈরি হলো, তার মানে এই আর্জিনিন থেকে ইউরিয়া বেরোয় গেল, আর বাকি অংশ থেকে আবার অর্নিথিন তৈরি হইলো, ঠিক আছে? এবং তুমি একটু ছবিতে দেখবা যেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, তাই না? এই যেখানে পানি যুক্ত হচ্ছে, মানে মোট কথা এইভাবেই চক্রটা চলতেছে। তাহলে অর্নিথিন চক্রে কি কি আছে? এইটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ। অর্নিথিন, সাইট্রোলিন আর আর্জিনিন।
এখানে আর্জিনিনের একটা অংশ ইউরিয়া হিসেবে বেরোয় গেল, বাকি অংশটা আবার অর্নিথিন ফর্ম করলো, এভাবেই চক্রটা চলতে থাকে। ঠিক আছে, এটার নাম অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র। এই যে চক্র, এইটার নাম হচ্ছে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মূত্র সৃষ্টির যে তিনটা ধাপ, এই যে কোষনি মূত্র সৃষ্টির তিনটা ধাপ বর্ণনা করছে, আমরা একটু চলে আসি আলট্রাফিল্ট্রেশন। আলট্রাফিল্ট্রেশনটা তোমরা সবাই জানো যে রেনাল কর্পাসলে অর্থাৎ গ্লোমেরুলাস এবং গোমাস ক্যাপসুলে আলট্রাফিল্ট্রেশন হয়, অর্থাৎ যে রক্তটা প্রবেশ করে সেই রক্তটার ভালো জিনিসগুলা আবার রক্তে চলে যায়, আর যেগুলা মনে হয় যে এগুলা আসলে বর্জ্য পদার্থ সেগুলা তোমার ক্যাপসুলার স্পেসে জমা হয়। ওই জিনিসটাকেই আসলে ওই যে ক্যাপসুলার স্পেসে যে জিনিসটা জমা হলো সেটা একটা ফিল্ট্রেশনের মাধ্যমে জমা হলো এবং আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে জমা হলো। এই আলট্রা ফিল্ট্রেশনটা রেনাল কর্পাসলে হয়ে থাকে। আলট্রা ফিল্ট্রেশনটা রেনাল কর্পাসলে হয়ে থাকে। এখানে একটা জিনিস মনে রাখবা, আলট্রা ফিল্ট্রেশন কোন দুইটা জিনিসের হয় না, একটা হচ্ছে প্রোটিন আর রক্তকণিকা, অর্থাৎ এই দুইটা কিন্তু মূত্রে আসে না, এটা একটা তথ্য। এবং হাইড্রোস্ট্যাটিক চাপে, হাইড্রোস্ট্যাটিক চাপ কেন বলছি, আমরা জানি যে অ্যাফারেন্ট আর্টারিয়ালের ব্যাসটা বেশি, ইফারেন্ট আর্টারিয়ালের ব্যাসটা কম, ফলে ব্যাস বেশি এবং কমের পার্থক্যের জন্য ওইখানে একটা হাইড্রো মানে পানি, হ্যাঁ পানি, তো ওই পানির পানি মানেই তো রক্ত, রক্ত মানেই কিন্তু পানি, রক্তের কত পার্সেন্ট পানি, 92% পানি। মানে আসলে তোমরা জানো যে ওই যে পড়ছো না যে রক্তের ম্যাক্সিমাম 92% পানি বললে ভুল হবে, বড় একটা অংশই পানি, কারণ তোমার প্লাজমার মনে হয় 92% পানি, যদি আমি ভুল না করি। তাহলে এই যে বিশাল একটা চাপে জিনিসটা আসলে নিচে চলে আসে, নেফ্রনে প্রবেশ করে, এই যে ব্যাপারটা হইলো হাইড্রোস্ট্যাটিক চাপে প্রোটিন আর রক্তকণিকা ছাড়া বাকি যে জিনিসটা প্রবেশ করলো, এটাকে আমরা বলতেছি আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন। এবং এখানে 125 ml আমি মানে গ্লোমেরুলার ফিল্ট্রেট পাচ্ছি কতটুকু, প্রতি মিনিটে 1200 ml, তার ভিতর গ্লোমেরুলার ফিল্ট্রেট পাচ্ছি কতটুকু, 125 ml। 125 ml, এখান থেকে মূত্র কতটুকু পাচ্ছি, 1 ml, মূত্র পাচ্ছি 1 ml। এখানে কার্যকর পরিস্রাবন চাপ যেটা, এটা হচ্ছে 25 মিলিমিটার মার্কারি। এই জিনিসটা কি একটু চলো দেখি, কার্যকর পরিস্রাবন চাপ যে 25 মিলিমিটার মার্কারি, এই জিনিসটা কি খেয়াল করো। দেখো এই যে এখানে যে প্রেসারটা কাজ করতেছে, এই প্রেসারটা হচ্ছে গ্লোমেরুলাসের যে ব্লাড প্রেসার সেটা হচ্ছে 75 মিলিমিটার। এখন দেখো যে প্রত্যেক চাপেরই সমান, মানে তোমরা একটা সূত্র পড়ছো না, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, ফলে যদি নিচের দিকে একটা প্রেসার আসে নিচ থেকে উপরের দিকে আরেকটা প্রেসার আসবে, ফলে এই দিকে প্রেসার হচ্ছে 75 আর নিচ থেকে উপরের দিকে প্রেসার হচ্ছে 25 + 30, পরিস্রাবন চাপ 25 আর কলোডিলীয় চাপ হচ্ছে 30। তাহলে নিচের দিকে চাপ হচ্ছে 75 আর উপরের দিকে চাপ যাচ্ছে 25 + 30, তাহলে কত হইলো 55, কত হইলো 30 40 50 55, তাহলে 55, তাই তো, সরি সরি সরি, মানে 30 + 20 কলোডিলীয় অভিস্রবণ চাপ আর পরিশ্রুত তরলের চাপ, ফলে উপর থেকে নিচে আসতেছে 75, নিচে হচ্ছে 20 + 30, ফলে 50, ফলে বাকি থাকতেছে 25, ফলে কার্যকর চাপ যেটা সেটা হচ্ছে 25 মিলিমিটার মার্কারি। তাহলে কার্যকর পরিস্রাবন চাপ হচ্ছে 25 মিলিমিটার মার্কারি, কার্যকর পরিস্রাবন চাপ যেটা সেটা হচ্ছে 25 মিলিমিটার মার্কারি। আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি না, আজকে আর ব্রেক দিচ্ছি না, ক্লাস অনেক লম্বা হবে না, কারণ এরপরে যে পড়া আছে সেই পড়াগুলো পড়তে বেশি সময় লাগবে না। আমাদের বোঝার জায়গা যে জায়গাগুলো, সেই জায়গাগুলো প্রায় শেষের পথে, এরপরে বোঝার খুব বেশি জায়গা নাই, ফলে আমাদের ক্লাসটা দ্রুতই শেষ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ফলে আমরা এখানে আসলে আর ব্রেক দিচ্ছি না, আশা করি আর 30 মিনিটের ভিতর আমরা ক্লাস শেষ করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা এটা আমরা বুঝতে পারছি। এখন একটু চলে আসো পুনঃশোষণ আমরা দেখতে চাই। পুনঃশোষণ মানে তুমি জানো, আচ্ছা এখানে কেন পুনঃশোষণ বলা হয় বলতে পারবা? এখানে পুনঃশোষণ কেন বলা হয়? পুনঃশোষণ মানে আগে একবার শোষণ হয়েছে আবার শোষণ হচ্ছে, তাই এটাকে পুনঃশোষণ বলা হয়। প্রথমবার শোষণ কোথায় হয় জানো? প্রথমবার শোষণ কোথায় হয় বলো তো আমাকে একটু, প্রথমবার শোষণ কোথায় হয়? কেন এটাকে পুনঃশোষণ বলতেছে? প্রথমবার শোষণ কোথায় হয় বলো? প্রথমবার শোষণ কোথায় হয় যার কারণে আমরা এটাকে পুনঃশোষণ বলতেছি? আচ্ছা দেখো
এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা পাকস্থলী থেকে রক্তে প্রথমবার শোষিত হয়, আর এখন আবার নিকটবর্তী প্যাচননালিকা থেকে আবার রক্তে শোষিত হচ্ছে। ফলে রক্তে যেহেতু এটা সেকেন্ডবার শোষিত হচ্ছে, ফলে এটা হচ্ছে পুনঃশোষণ। এখন চলে আসো প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাচননালিকা। এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেট যেটা, মানে আমাদের 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট জমা হয়েছিল না, তার 60% এইখানে পুনঃশোষিত হয়। হেনরির লুপে কিছু শোষিত হয়, ডিস্টাল প্যাচননালিকাতে কিছু শোষিত হয়। ঠিক আছে, ডিস্টাল প্যাচননালিকাতে মেইনলি পানি শোষিত হয় বেশি, হ্যাঁ, পানি পুনঃশোষণের ভূমিকা পালন করে। তাহলে সংগ্রাহী নালিকা যেটা, সেখানেও পুনঃশোষিত হয়। ফলে পুনঃশোষণটা সব জায়গায় হয়। কোথায় কি কি শোষিত হয় এই জায়গাগুলো একটু খেয়াল করবা। আচ্ছা, এখন চলে আসো টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ। ক্ষরণ মানে কি? রক্ত থেকে আমার যে নেফ্রনের যে নালী, সেই নালীতে যেটা প্রবেশ করতেছে সেটা হচ্ছে সক্রিয় ক্ষরণ। ফলে এখানে ক্রিয়াটিনিন এবং ইউরিয়া সক্রিয়ভাবে আবার নেফ্রনে প্রবেশ করে, রক্ত থেকে নেফ্রনে প্রবেশ করে ক্রিয়াটিনিন এবং ইউরিয়া। আচ্ছা, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এখন একটু চলে আসো, আমরা এখন মূত্র নিয়ে পড়াশোনা করবো। এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে, মানে মূত্র কি জিনিস। ঠিক আছে, তো মূত্র কি জিনিস চলো আমরা একটু দেখি। একজন সুস্থ মানুষ দৈনিক 1.5 লিটার মূত্র ত্যাগ করে। দৈনিক কত লিটার মূত্র ত্যাগ করে? 1.5 লিটার। তো এখানে কয়েকটা রোগের নাম আছে। প্রথমত একটু মনে রাখো যে ডাইইউরেটিক্স। ডাইইউরেটিক্স কি জিনিস? মূত্রবর্ধক, অর্থাৎ চা, কফি, অ্যালকোহল, এই যে জিনিসগুলা, ধরো পানি, হ্যাঁ, যেগুলা খাইলে মূত্রের পরিমাণ বাড়ে, তুমি বেশি বেশি মূত্র ত্যাগ করো, সেই পদার্থগুলোকে বলা হয় ডাইইউরেটিক্স। এই যে পানি, লবণাক্ত পানি, চা, কফি, এগুলা হচ্ছে ডাইইউরেটিক্স। তো দিনে অ্যাভারেজে একজন মানুষ 1.5 লিটার মূত্র ত্যাগ করবা অ্যাভারেজে। কিন্তু যদি তুমি 2.5 লিটারের বেশি মূত্র ত্যাগ করো, সেটাকে বলা হয় পলিউরিয়া। মনে রাখবা, পলি মানে অনেক বেশি, পলি বুঝবা যে অনেক বেশি। ফলে 1.5 লিটার অ্যাভারেজ, 2.5 লিটার বেশি হলে পলিউরিয়া। আর যদি 400 ml এর কম হয়, সেটাকে বলা হয় অলিগো। অলিগো মানে কম, অলিগো শব্দের অর্থ হচ্ছে কম। আর অ্যানিউরিয়া, অ্যা মানে হচ্ছে না, মানে মূত্র তৈরি হচ্ছে না বললেই চলে, যদি 100 ml এর কম হয়। তাহলে অ্যাভারেজে 1.5 লিটার, 2.5 লিটারের বেশি হইলে পলিউরিয়া, 400 ml এর কম হইলে অলিগো ইউরিয়া, আর 100 ml এর কম হইলে সেটা হচ্ছে অ্যানিউরিয়া। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা মূত্রের আলোচনা জানতে চাই। এখন আমরা একটু মূত্রের আলোচনা পড়তে চাই। তো মূত্রের কি কি আছে? মূত্রের কালার কি? কোথাও বলা আছে খড় বর্ণ, কোথাও বলা আছে হলুদ বর্ণ, হালকা হলুদ, দুইটাই আসছে। মূত্রের খড় বর্ণের কারণ কি? আরেকবার আসছে মূত্রের হালকা হলুদ বর্ণের কারণ কি? আসলে ইউরোক্রোম। তাহলে মূত্রের যে কালার, মূত্রের কালার এই যে হালকা হলুদ বা খড় বর্ণ, এটার কারণ হচ্ছে ইউরোক্রোম। চলে আসো, মূত্রের পরিমাণ কতটুকু? আমরা জানি এভারেজে 1.5 লিটার, কিন্তু এটা ভ্যারি করে 600 থেকে 2500। যদি 2500-এর বেশি হয় সেটা হচ্ছে পলিউরিয়া, 400-র কম হয় অলিগো ইউরিয়া, আর 600 থেকে 2500 পর্যন্ত ঠিকঠাক, এভারেজে 1.5 লিটার। ওকে, আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব। পানির ঘনত্বকে আমরা 1 ধরি, 1-এর উপরে গেলে সেটা পানির থেকে ততটুকু ঘন, 1-এর নিচে আসলে সেটা পানির থেকে হালকা। তো চলে আসো, মূত্রের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.008 থেকে 1.030, ফলে পানির তুলনায় হালকা, একটু ঘন। মূত্র হচ্ছে অম্লধর্মী, একটু অ্যাসিডিক টাইপের। ঠিক আছে, মূত্রের পিএইচ হচ্ছে 6, ফলে বোঝাই যাচ্ছে এটা অ্যাসিডিক, যদিও এটার অ্যাভারেজ পিএইচ হচ্ছে 4.5 থেকে 8। মূত্রের গন্ধ হচ্ছে অ্যারোমেটিক। মূত্রের গন্ধ হচ্ছে অ্যারোমেটিক, এবং মূত্রের গন্ধের রেজান হচ্ছে ইউরিনোড। ইউরিনোডের সংকেত খেয়াল করতে হবে। মূত্রের যে গন্ধ, সেটা রেজান হচ্ছে ইউরিনোড, ইউরিনোডের সংকেতটাও জানতে হবে। ফলে এই যে জায়গা, এখান থেকে একটা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার জন্য খুবই চমৎকার জায়গা। যে কোনো একটা প্রশ্ন মূত্রের গন্ধের জন্য যে দায়ী ইউরিনোড, ইউরিনোডের সংকেত না দিয়া, ইউরিনোড না দিয়ে সংকেতগুলো দিয়ে দিল, ফলে সংকেতটাও খেয়াল করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখন একটু চলে আসো, মূত্রের 95%ই পানি। মূত্র মানেই পানি, আর বাকিটা হচ্ছে কঠিন পদার্থ। তো এই কঠিন পদার্থের যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজে যেগুলো অন্তত দাগ দেওয়া আছে সেগুলো একটু পড়তে হবে। চেষ্টা করবা সবই পড়ার, তবে যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। বিশেষ করে ইউরিয়া হচ্ছে 2%। একটু খেয়াল করো ভাইয়া, আমরা একটু যদি দেখি, হ্যাঁ, সেটা হচ্ছে তুমি এভাবে চিন্তা করতে পারো যে ইউরিক অ্যাসিড এটা হচ্ছে 5,
আর হিপিউরিক অ্যাসিড হচ্ছে 0.5। সরি সরি সরি, ইউরিক অ্যাসিড আর হিপিউরিক অ্যাসিড এই অ্যাসিড দুইটা হচ্ছে 5, এই অ্যাসিড দুইটা হচ্ছে 5। ক্রিয়েটিনিন খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ক্রিয়েটিনিনের লেভেল দেখে কিন্তু ব্রিককে মানে কিডনিতে তোমার রোগ আছে কিনা এই রোগ বোঝা যায়, বা কিডনিতে তোমার কিডনি সুস্থ না অসুস্থ এটা বোঝা যায় ক্রিয়েটিনিনের মাত্রা দেখে। এই মাত্রাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, 0.07। 0.07 ক্রিয়েটিনিনের মাত্রা যেটা বলছি আমি সেটা হচ্ছে 0.07, ঠিক আছে? আচ্ছা, মূত্রে ক্রিয়েটিনিন, আচ্ছা এইটা হচ্ছে মূত্রে ক্রিয়েটিনিন। তোমরা কি জানো রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কত? রক্তে ক্রিয়েটিনের মাত্রা হচ্ছে 0.6 থেকে 1.2 ml। এটা হচ্ছে মানে এটা হচ্ছে ml মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে এটা হচ্ছে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে কি বললাম? পুরুষের ক্ষেত্রে এটা 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর এটা হচ্ছে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার, 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। ক্লিয়ার? তাহলে আমরা ক্রিয়েটিনিন দেখলাম 0.07, সোডিয়াম 35, পটাশিয়াম 15, অ্যামোনিয়াম হচ্ছে 4। এইভাবে শিখবা 35, 15, 4। ক্লিয়ার? ক্রিয়েটিনিনটা একটু খেয়াল করবা, ক্রিয়েটিনিন রক্তে কতটুকু? 0.6 থেকে 1.2 পুরুষে, মহিলাতে হচ্ছে 0.5 থেকে 1.1। 0.5 থেকে 1.1 এই জায়গাটা যেন আমরা একটু খেয়াল রাখি, ঠিক আছে? আচ্ছা, এখন একটু চলে আসো, এই জায়গাটাও ইম্পর্টেন্ট। এই যে রোগ টোগ স্যারদের আবার খুব পছন্দ, তো এখানে একটু দেখবা যে কোন রোগে কি নির্গত হয়। হ্যাঁ, তো ধরো গ্লুকোজ, গ্লুকোজের ক্ষেত্রে ডায়াবেটিস মেলিটাস অস্বাভাবিক, এটা হচ্ছে অস্বাভাবিক যদি হয়, সেটা বেশি হইতে পারে কম হইতে পারে। প্রোটিন যদি অস্বাভাবিক হয় কি কি হইতে পারে? লিপিড অস্বাভাবিক হইলে কি সমস্যা হইতে পারে? বিলিরুবিন অস্বাভাবিক হইলে কি হইতে পারে? রক্ত অস্বাভাবিক হইলে কি হইতে পারে? এবং এই উপাদানগুলা যদি না থাকে তাহলে সেই রোগটার নাম কি? হিমাচুরিয়া কোনটা? রক্তের ক্ষেত্রে। গ্লুকোসুরিয়া কি? গ্লুকোজের ক্ষেত্রে। তাহলে এই চার্টটা একটু দেখবা। এখন চলে আসো, আমরা এই জায়গায় চলে আসি। আমরা এটা অলরেডি জানি যে আমাদের মূত্রথলির ক্যাপাসিটি হচ্ছে 700 থেকে 750 ml। মূত্রথলিতে ডেট্রুসার নামক একটা অনৈচ্ছিক পেশি আছে, 280 থেকে 320 ml মূত্র জমা হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে। এবং কিছু ডাইইউরেটিক পদার্থ আছে যেগুলা পান করলে মূত্রত্যাগের মানে মূত্র বেশি বেশি হয়, চা কফি অ্যালকোহল এগুলা। এই হচ্ছে এখানের পড়া। এবং একজন মানুষ যে 1.5 লিটার অ্যাভারেজে মূত্রত্যাগ করে, অ্যাভারেজে 6 থেকে 8 বার মূত্রত্যাগ করে, অ্যাভারেজে 6 থেকে 8 বার সে মূত্র ত্যাগ করে। এখন চলে আসো, আমরা এই জায়গায় চলে আসি মূত্রের মাধ্যমে। তাহলে রেচনে বৃক্কের ভূমিকা। তো রেচন পদার্থ কি কি আমরা একটু দেখি। ইউরিয়া, রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড। তো এখানে আমরা একটু দেখবো যে কোনটা বিপাক হইলে এই পদার্থটা, ধরো আমার একটা বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, সেটা কি থেকে তৈরি হচ্ছে সেটা জানতে চাই। তো আমরা জানি যে ইউরিয়া কই থেকে তৈরি হয়, তাই না? ইউরিয়া যে কই থেকে তৈরি হয় সেটা আমরা অলরেডি জেনে আসছি, ইউরিয়া চক্রের মাধ্যমে বা অর্নিথিন চক্রের মাধ্যমে। আমরা এখন দেখতে চাই ইউরিক অ্যাসিড কই থেকে তৈরি হয়। মনে রাখবা পিউরিন, পিউরিন থেকে তৈরি হয় ইউরিক অ্যাসিড। আমরা দেখতে চাই ক্রিয়েটিনিন কোনটা থেকে তৈরি হয়। ক্রিয়েটিন, ক্রিয়েটিন থেকে তৈরি হয় ক্রিয়েটিনিন, ক্রিয়েটিন। এখন এই যে ক্রিয়েটিনিন, এটা দিয়ে দেখে বোঝা যায়, ডাক্তাররা এই ক্রিয়েটিনিন লেভেল দেখে বুঝে। এবং তোমার কিডনি রিলেটেড যে কোনো রোগে যখন টেস্ট দেওয়া হয় দেখবে যে ক্রিয়েটিনিন লেভেল দেখা যায়। এবং তুমি যদি একটু স্বাভাবিক মাত্রা বুঝো তাহলে বুঝতে পারবা যে ক্রিয়েটিনিন লেভেল অস্বাভাবিক হলে বা কতটুকু অস্বাভাবিক হচ্ছে তার উপর বেস করে তার কি রোগ হতে পারে বা কি সমস্যা হতে পারে সে ব্যাপারে আইডিয়া পাওয়া যায়। এখন আমরা একটু দেখি যে ক্রিয়েটিনিনের লেভেল দেখে বোঝা যায় রক্তের ক্রিয়েটিনিন বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক, খুবই ইম্পর্টেন্ট। এবং রক্তে ক্রিয়েটিনিন পুরুষের ক্ষেত্রে কতটুকু, মহিলাদের ক্ষেত্রে কতটুকু, এই জায়গাটা আমরা জেনে নিতে চাই। তাহলে আমরা একটু জানলাম যে কোনটার বিপাকের ফলে কি তৈরি হয়। অসমোরেগুলেশন, অসমোরেগুলেশন কি জিনিস ভাইয়া? অসমোরেগুলেশন হচ্ছে তোমার এই যে ভারসাম্য রক্ষা করা, যে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা বা পানির যে ভারসাম্য রক্ষা করা, এটাকে আসলে অসমোরেগুলেশন বলা হয়।
এখন অসমোরেগুলেশনের ক্ষেত্রে চলো আমরা একটু নিচের দিকে চলে আসি, যে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কিভাবে কাজ করে। চলো আমরা এই জায়গাটা একটু মানে সহজভাবে দেখতে চাই, যে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, চলো। না ভাইয়া, এখন আর ব্রেক দিচ্ছি না, কারণ আমাদের ক্লাস শেষ হয়ে আসছে, আমরা আর ব্রেক দিচ্ছি না। এখন তোমরা একটা হরমোনের নাম পড়ছো এডিএইচ। এডিএইচ এর ফুল মিনিং হচ্ছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। খেয়াল করো, ডাইইউরেটিক পদার্থ আমরা দেখে আসছি পানি, চা, অ্যালকোহল, যেগুলা খেলে তোমার মূত্র বাড়বে। আর অ্যান্টি মানে হচ্ছে উল্টা, ফলে মূত্র যে কমায় সে হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন। তাহলে মূত্রের পরিমাণ যে কমায় সে হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন। ক্লিয়ার? অ্যান্টিডায়োরেটিক হরমোনের আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসো শব্দটা আসছে ভেসেল থেকে, অর্থাৎ আমাদের যে রক্তনালীগুলা ভেসেল, প্রেস ও হচ্ছে প্রেস করে, তো রক্তনালীগুলাকেও প্রেস করে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এডিএইচ কিভাবে কাজ করে চলো আমরা একটু দেখি। আমরা একটু এখন দেখতে চাই যে আমাদের যে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো দেখো, অনেকের আমরা বলি না যে ব্লাড প্রেশার কমে গেছে। ব্লাড প্রেশার কমে গেছে মানে কি? রক্তের প্রেশার কমে গেছে। রক্ত মানে পানি, রক্তের ম্যাক্সিমামই তো পানি। তাহলে বুঝবা যে বিপি কমে গেছে মানে বডিতে পানি কমে গেছে, তোমার বডিতে পানি কমে গেছে। তাহলে বিপি কমে গেছে মানে তোমার বডিতে পানি কমে গেছে। এই সিগন্যালটা যায় হচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে। হাইপোথ্যালামাস অংশে, হাইপোথ্যালামাস অংশে যখন যায়, হাইপোথ্যালামাস একটা কাজ করে, একটা হরমোন ক্ষরণ করে, যেটা নাম হচ্ছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, বা এই আমাদের আজকের আলোচিত এডিএইচ হরমোন। তো এইটা যখন ক্ষরণ শুরু হয়, এডিএইচ ক্ষরণ যখন শুরু হয় মানে এডিএইচ ক্ষরণ বেড়ে গেলে মূত্রের পরিমাণ কমে যায়। তো এখন চিন্তা করো, মূত্রের মাধ্যমে পানি বাইরে চলে যায়, মূত্রের ম্যাক্সিমামই পানি, মূত্রের 95%ই পানি। ফলে মূত্র যদি কম তৈরি হয় তাহলে বডির পানি কম বের হয়, ফলে বডিতে পানি কমে গেছে। তখন হাইপোথ্যালামাস বলে দিচ্ছে এডিএইচকে যে এডিএইচ ক্ষরিত হও। এডিএইচ ক্ষরিত হওয়ার সাথে সাথে ও যে কাজটা করে, মূত্রের পরিমাণ কমে যায়। মানে বডি থেকে মূত্রের পরিমাণ কম মানে পানি কম বের হচ্ছে বডি থেকে। ফলে আস্তে আস্তে বডিতে পানির যে লেভেল বা পানির যে ভারসাম্য সেটা স্বাভাবিক হয়ে আসে, ফলে ব্লাড প্রেশারটাও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। মানে মূত্র যদি এডিএইচ বেশি তো ক্ষরিত হলে মূত্র কম ক্ষরিত হয়, মূত্র কম ক্ষরিত হলে দেহ থেকে পানি বের হয় না, ফলে পানির পরিমাণ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেল? এই ব্যাপারটা বুঝতে পারছি কিনা সবাই একটু বলো। এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম কিনা বলেন। তাহলে আবারও একটু দেখি, আমাদের বডির ব্লাড প্রেশার কমে গেছে মানে বডিতে রক্তের প্রেশার কমে গেছে, কারণ রক্ত কমে গেছে। এই যে ভেসেলের মধ্য দিয়ে রক্ত যাচ্ছে, ফলে রক্ত কম, ফলে রক্তের প্রবাহের স্পিড কম, ফলে প্রেশার কম। ফলে তখন আমরা বলি ব্লাড প্রেশার কমে গেছে, বিপি কমে গেছে। রক্ত মানে পানি, ফলে যদি ব্লাড কমে যায় তাহলে পানি কমে গেছে। পানি কমে যাওয়ার সাথে সাথে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে সিগন্যাল যায়, মস্তিষ্কের হাইপোথ্যালামাস তখন এডিএইচ হরমোন ক্ষরণ করতে বলে। এডিএইচ হরমোন ক্ষরণ হওয়ার সাথে সাথে মূত্রের পরিমাণ কমে যায়। মূত্র যদি কমে যায় তাহলে পানি বের হয় না বডি থেকে, ফলে পানির পরিমাণ আস্তে আস্তে মানে যে পানি আছে বডিতে সেটা স্বাভাবিক থাকে। আবার তুমি পানি খাইতে থাকো, ফলে পানির পরিমাণ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে এবং ব্লাড প্রেশার ঠিক হয়ে যায়। এবং ব্লাড প্রেশার যেটা সেটা ঠিক হয়ে যায়, এবং ব্লাড প্রেশার যেটা সেটা ঠিক হয়ে যায়। ফলে এই জিনিসটা খেয়াল করবা যে এডিএইচ হরমোন আর প্রস্রাব এটা ব্যস্তানুপাতিক। এডিএইচ ক্ষরিত হলে প্রস্রাব কম হবে, বা এডিএইচ ক্ষরিত না হলে প্রস্রাব বেশি হবে। বোঝা গেল? এডিএইচ আর প্রস্রাব দুইটা কিন্তু ব্যস্তানুপাতিক, ঠিক আছে? ফলে প্রতি মিনিটে কতটুকু মূত্র ক্ষরিত হয় জানো? যখন এডিএইচ বেশি ক্ষরিত হয় তখন প্রতি মিনিটে মূত্র তৈরি হয় হচ্ছে 0.5 ml। আর যখন এডিএইচ কম ক্ষরিত হয় বা এডিএইচ ক্ষরিত হয় না
তখন প্রতি মিনিটে মূত্র তৈরি হয় 16 ml। প্রতি মিনিটে মূত্র তৈরি হয় ভাইয়া 16 ml। ক্যান ইউ ইমাজিন? প্রতি মিনিটে মূত্র তৈরি হয় 16 ml। আমি আশা করি বুঝাইতে পারছি। এই যে ইডিএইচ বেড়ে গেলে 0.5 ml মূত্র তৈরি হয়, আর কম হলে 16 ml মূত্র তৈরি হয়, যে 60 ml পর্যন্ত। আচ্ছা, এখন একটু চলে আসো সোডিয়াম আর পটাশিয়াম। তো দেখো আমাদের যে কোষ আছে, কোষের বাইরেও কিছু আন্তঃকোষ, মানে দুইটা কোষের মাঝামাঝি ফাঁকা জায়গা আছে। তো এইটা হচ্ছে কোষের ভিতরে কিছু লিকুইড আছে, আবার কোষের বাইরেও কিছু লিকুইড আছে। তো এটা হচ্ছে অন্তঃকোষীয় তরল, আর এটা হচ্ছে বহিঃকোষীয় তরল। তো আমাদের রক্তে সোডিয়াম আয়ন আছে, তো কারণ জানো যে রক্তে লবণ আছে, অবশ্যই লবণ আছে। তো রক্তে যে লবণ, এই লবণটাই তো সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন, তাই না? তো রক্তে সোডিয়াম আয়নের পরিমাণ দেখো, বহিঃকোষীয় কোষের বাইরে সোডিয়াম আয়ন হচ্ছে 142 মিলিমোল পার লিটার, আর কোষের ভিতরে সোডিয়াম আয়ন 10। আবার পটাশিয়াম আয়ন যেটা, সেটা হচ্ছে কোষের ভিতরে 160 আর কোষের বাইরে 4। তাহলে এই হিসাবটা যেন আমরা জানি, ঠিক আছে? তাহলে এই যে সোডিয়ামটা কিন্তু এই যে ঘামের মাধ্যমে, মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। আবার পটাশিয়ামের অভাবে পেশির দুর্বলতা, ডায়রিয়া হইতে পারে। ফলে এই লবণটা আসলে কেন গুরুত্বপূর্ণ সেটাও বুঝতে পারতেছো। আমি এটা বুঝতে পারছি। এখন বৃক্ক ভালো রাখতে কি কি করা উচিত, এটা রিডিং পড়বা, যে বেশি বেশি পানি খাইতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা অবশ্যই রিডিং পড়বা। এখন আসো, এই যে বৃক্ক যদি ঠিকঠাক ফাংশন না করে তাহলে কি কি সমস্যা হতে পারে। 70 বছর বয়সে তোমার বৃক্ক 50% কাজ করবে, অর্থাৎ দুইটা কিডনি মিলে একটা কিডনির কাজ করবে তোমার যখন বয়স 70 বছর হয়ে যাবে। ফলে ওই সময় দেখবা যে একটু বয়স্ক মানুষ যদি তোমার ফ্যামিলিতে থাকে, দেখবা যে প্রায় কিডনির সমস্যা, প্রস্রাবের সমস্যা, তাই না, ডায়ালাইসিস করা, এরকম সমস্যাগুলো বৃদ্ধ মানুষদের খুব বেশি দেখা যায়। এখন কিডনি দুইভাবে মানে ফেল করতে পারে, একটা হচ্ছে দীর্ঘস্থায়ী আর একটা হচ্ছে তাৎক্ষণিক। দীর্ঘস্থায়ী মানে আস্তে 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 লম্বা সময় ধরে মানে এক সমস্যা হওয়ার কারণে আস্তে আস্তে একটা জায়গায় চলে খারাপ হয়ে গেছে বা ফাংশন করতেছে না ঠিকঠাক। আর একটা হচ্ছে হুট করে, মানে তুমি ঠিকঠাক আছো, হুট করে ফেল করছে। তো দুইটা হইতে পারে। তো কিডনির দীর্ঘস্থায়ী যেটা, সেটা হচ্ছে 3 মাসের বেশি সময় ধরে যদি এটা হয়, সেটা হচ্ছে এটাকে ক্রনিক বলে। আর যদি হুট করে হয় সেটা আসলে অ্যাকিউট। আচ্ছা, এখন একটু চলে আসো, যদি তোমার লম্বা সময় ধরে এই ঘটনাটা ঘটে তাহলে তোমার অবশ্যই কিডনি রিপ্লেস করা যায়। ওই যে আমরা কিডনি খুঁজি না, কিডনি বিক্রি করে দেয় কেন? কারণ এই যে কিডনি রিপ্লেস করা যায়, আর একটা আছে ডায়ালাইসিস করা। এই দুইটা হচ্ছে চিকিৎসা। আর বৃক্কে যদি তাৎক্ষণিক বিকল হয় তাহলে আসলে মোটামুটি অনেক সময় দেখা যায় যে একটা সমস্যা আর একটা ঠিকঠাক কাজ করতেছে। হ্যাঁ, তো তখন আসলে এই কিডনি রিপ্লেস বা ডায়ালাইসিস এটা মানে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন বেড়ে যায় যদি কিডনির তাৎক্ষণিক বিকল যেটা সেটা হয়। এখন আমরা একটু দেখতে চাই যে কিডনির তাৎক্ষণিক বিকল মানে হুট করে যদি কিডনি ফাংশন না করে তাহলে তার কি কি রিজন থাকতে পারে। একটা হচ্ছে বৃক্কে যদি ব্লাড প্রেশার সেটা কমে যায়। 2 নাম্বার হচ্ছে কিডনি যদি কোনো কারণে, যে কোনো কারণেই হোক, কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই না, সেটা হতে পারে এই যে কিডনিতে কোনো সংক্রমণ হয়েছে, কোনো জীবাণুর অ্যাটাক হয়েছে, যে কোনো কারণে হইতে পারে। আচ্ছা, তো আমরা একটু বৃক্ক বিকলের লক্ষণগুলো দেখতে চাই। এই লক্ষণগুলোর ক্ষেত্রে ফ্লাঙ্ক পেইনটা খুব ইম্পর্ট্যান্ট। ফ্লাঙ্ক পেইনটা একটু খেয়াল করো, পাঁজর, আমাদের যে বুকের পাঁজর আছে এবং কোমর আছে, মাঝামাঝি দুই সাইডে ব্যথা হয়, এই ব্যাপারটাকে বলে ফ্লাঙ্ক পেইন। এই ফ্লাঙ্ক পেইনটা হচ্ছে কিডনি বিকলের খুবই মানে কি বলা যায়, খুবই ইম্পর্ট্যান্ট একটা লক্ষণ হচ্ছে এই ফ্লাঙ্ক পেইন। হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যায় এবং আরও বেশ কিছু লক্ষণ আছে, বাকিগুলো রিডিং পড়বা। যে 3টা দাগ দেওয়া আছে সেগুলা মনে রাখবা, আর বাকিগুলো রিডিং পড়বা। এখন আসো, আমরা একটু দেখতে চাই, পরিসংখ্যানে দেখা যায় যে ডায়াবেটিস, দেখো ব্যাপারটা হচ্ছে একটা রোগ আরেকটার সাথে রিলেটেড। একটা রোগ হইলে দেখবা যে যাদের রোগের সঙ্গে জর্জরিত তাদের দেখবা যে অসংখ্য রোগ, আর যে সুস্থ সে পুরো সুস্থ। কেন? কারণ রোগ একটার সাথে আরেকটা কানেক্টেড। যেমন তুমি যদি ডায়াবেটিসে আক্রান্ত হও তাহলে তোমার কিডনি ফেল করার সম্ভাবনা খুব বেশি, এবং কিডনি নিয়ে যারা প্রবলেমে ভুগতেছে দেখা গেছে তাদের 45%ই ডায়াবেটিসের পেশেন্ট। উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের 20 থেকে 40%ই কিডনির সমস্যায় ভুগতেছে। আচ্ছা, এখন একটু চলে আসো,
বৃক্কের যে এরিথ্রোপয়েটিন এবং ক্যালসিট্রিয়ল, আগে কিন্তু আমরা তিনটা হরমোন দেখছিলাম বৃক্কের, এখানে আরো একটা হরমোন দেখলাম ক্যালসিট্রিয়ল, এগুলা কিডনি নিঃসৃত হরমোন, এটা পরীক্ষায় আসতে পারে। এখন একটু চলে আসো, কিডনি বিকল হলে রক্তে আরবিসির পরিমাণ কমে যায়। কেন কমে যায় সেটা আমরা জানি, তাই না? বলতো, কিডনি বিকল হলে কেন রক্তে আরবিসি কমে যায় সেটা আমরা শিখছি এরিথ্রোপয়েটিনের জন্য। এখন আমরা ডায়ালাইসিস দেখতে চাই। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে ডায়ালাইসিস। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে কি বলছি ভাইয়া, ডায়ালাইসিস। আমরা কিন্তু শেষের দিকে চলে আসছি, খুবই অল্প একটু পড়া আছে, হ্যাঁ, কোনো পড়াই নাই বলা যায়। আসো, আচ্ছা, ডায়ালাইসিস মানে কি? ডায়ালাইসিস মানে তোমার কিডনি ফাংশন করতেছে না, তোমার মূত্র হয় না, ঠিক আছে? তাহলে তোমার কিডনি ঠিকঠাক ফাংশন করতেছে না, ফলে মূত্র তৈরি হচ্ছে না। এখন ধরো মূত্রের মাধ্যমে দেহের যে বর্জ্য পদার্থগুলা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া বেরোয় যায়, এগুলোকে বাইর করতে হবে না? এগুলা খুবই বিষাক্ত, এগুলা তোমার যদি বডিতে রয়ে যায় তাহলে তুমি কিন্তু সমস্যায় পড়বে এবং মারাও যেতে পারো। তো যার জন্য এই মূত্র যেহেতু তৈরি হচ্ছে না, ফলে তার এই বিষাক্ত পদার্থগুলো বের করা হয় যে প্রক্রিয়ায়, সেটাকে বলা হয় ডায়ালাইসিস। রক্তে যদি এই বিষাক্ত পদার্থগুলা, এই বর্জ্য পদার্থগুলা বেড়ে যায়, সেটাকে বলা হয় অ্যাজোটিমিয়া। এবং তখন তুমি অসুস্থ হয়ে যাবা, বললাম না তুমি মারাও যেতে পারো। তো যে অসুস্থ হয়ে যাবা সেটাকে বলা হয় ইউরেমিয়া। তাহলে বিষাক্ত পদার্থগুলো বেড়ে যাওয়া অ্যাজিটিমিয়া, তখন তুমি অসুস্থ হয়ে যাবা, যেটাকে বলা হয় ইউরেমিয়া। এখন ডায়ালাইসিস দুই রকম। ধরো তোমার কিডনির তাৎক্ষণিক বিকল হয়েছে, তাৎক্ষণিকভাবে কিডনিটা ফেল করছে, তখন দুইভাবে তুমি ডায়ালাইসিস করতে পারবা, একটা হিমোডায়ালাইসিস আর একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এখন চলে আসো আমরা হিমোডায়ালাইসিস যেটা, সেই জায়গাটা একটু দেখতে চাই। তুমি এই ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবা এটা হচ্ছে হিমোডায়ালাইসিসের একটা সেট। এই সেটে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হাত। তো এই যে তোমার রক্ত, হাতের যে রক্তনালী, এই রক্তনালীতে এই রক্তের ভিতরে এই বর্জ্য পদার্থগুলো ভেসে বেড়াচ্ছে। তো রক্ত থেকে তুমি খেয়াল করো, এই রক্ত থেকে এই বর্জ্য পদার্থগুলা, এই বর্জ্য পদার্থযুক্ত রক্তকে এখানে নিয়ে নিচ্ছে, নিয়ে এই যে ডায়ালাইজার এখানে এই রক্তটাকে বিশুদ্ধ করতেছে, বর্জ্য পদার্থগুলোকে বাইর করে দিচ্ছে, আর বিশুদ্ধ রক্তকে আবারও তোমার হাতের ভিতর রক্তনালীর ভিতর ঢুকাই দিচ্ছে। সোজা, মানে ব্যাপারটা খুব ইজি। মানে তোমার দূষিত রক্তকে নিয়ে ওটাকে বিশুদ্ধ করে আবারও বিশুদ্ধ রক্তটা ঢুকাই দিচ্ছে, বর্জ্য পদার্থটা চলে যাচ্ছে। এটা হচ্ছে হিমোডায়ালাইসিস। এটা হচ্ছে হিমোডায়ালাইসিস। এখন একটু চলে আসো, রোগীর দেহে একটা ধমনীর ভিতর ফাফার নলাকার সুচ, ওই যে সুচ দিয়ে রক্ত নিচ্ছে, ওইটাকে কি বলে ভাইয়া? ক্যাথেটার বলে, ক্যাথেটার। আর ক্যাথেটারটা রক্ত নিয়ে কোথায় চলে যায়? ডায়ালাইজারে, ডায়ালাইজারে চলে আসে। তাহলে দেখো, পাম্পের সাহায্যে সযত্নে ধমনী থেকে রক্ত বের করে শিরার দিকে চালনা করা হয়। এখন তুমি একটা জিনিস জানো যে রক্ত কেন জমাট বাঁধে যায় না? হেপারিনের জন্য। তাহলে এই যে এখানে কিন্তু হেপারিন মিশানো থাকে, নাহলে রক্ত তো জমাট বেঁধে যাবে, রক্ত জমাট বেঁধে গেলে তো সমস্যা। এই জন্য রক্ত যেন জমাট না বাঁধে তার জন্য হেপারিন মিশানো হয়। এখানে সেই একই আলোচনা যে রক্তের যে কণিকাগুলো এবং বিশেষ করে আরবিসি এবং প্রোটিন, এইগুলা কিন্তু এখানে যাইতে পারে না, ঠিক আছে? এগুলো যায় না। তো হিমোডায়ালাইসিস যেটা, সেটা প্রতি সপ্তাহে 2 বার করতে হয়, এবং একবার করতে কিন্তু 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, খুবই ঝামেলা। এবং প্রত্যেকবার ডায়ালাইসেট চেঞ্জ করতে হয়, মানে এক ডায়ালাইসেট 2 বার ইউজ করা যায় না। ডায়ালাইসেটের উপাদান কি কি, এই উপাদানগুলো একটু দেখবা। আর সর্বশেষ হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এইটা সোজা বাংলায় তোমার, এখানে আগের বার আমরা কি করছিলাম, আলাদা একটা ডায়ালাইজার ইউজ করছিলাম, এখানে তা করা হয় না। এই যে পেরিটোনিয়াম যে ঝিল্লি, এই পেরিটোনিয়াম ঝিল্লিকে ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে ব্যবহার করা হয়, সহজ ভাষায় এইটা এতটুকু জানলেই চলতেছে। যেখানে আসলে পেরিটোনিয়াল, পেটে এই আমাদের বডিতে যে পেরিটোনিয়াল যে ঝিল্লি আছে বা পেরিটোনিয়াম যে গহ্বর আছে, এই গহ্বরকেই আসলে ডায়ালাইজার হিসেবে ব্যবহার করা হয়, জাস্ট এতটুকু। আর এখানে দিনে 3-4 বার ডায়ালাইসিস প্রতিস্থাপন করা যায়, এটা কম্পারেটিভলি কমপ্লেক্সিটি কম। আচ্ছা, এখন আমরা একটু কিডনি ট্রান্সপ্লান্ট দেখতে চাই, অর্থাৎ
আমরা প্রায় বলি না যে তুমি যদি কিডনি বেচো তাহলে তো আরেকজন কিডনি কিনবে। ধরো আমার কিডনি নষ্ট হয়ে গেছে, তোমার কিডনি ভালো, তুমি আমাকে একটা কিডনি দিলা, এখন আমি কিডনি, তোমার কিডনি আমি নিতে চাই। আমি যদি তোমার কিডনি নিতে চাই কিছু শর্ত আছে, আমি চাইলেই কিডনি নিতে পারবো না। প্রথম কথা, তুমি আমাকে কিডনি দিলে তোমার পেট থেকে এই কিডনি বাইর করা হয়েছে 48 ঘন্টার মধ্যে আমার বডিতে বসাইতে হবে। 48 ঘন্টার যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যা, প্রথম কথা। 2 নাম্বার হচ্ছে তোমার কিডনি অবশ্যই সুস্থ হইতে হবে। তুমি যদি এইচআইভি পেশেন্ট হও তাহলে তো আমারও এইচআইভি হয়ে যাবে। তারপর হচ্ছে রক্তের গ্রুপ মিলতে হবে, টিস্যু মিলতে হবে, খালি ব্লাড গ্রুপ মিললে হবে না, টিস্যুর টাইপ মিলতে হবে। ফলে যখন কিডনি নেওয়া হয় তার আগেই এই পরীক্ষাগুলো করা হয়। তারপরেই তোমার রোগ জীবাণু আছে কিনা, ব্লাড গ্রুপ মিলতেছে কিনা, টিস্যু মিলতেছে কিনা, সবকিছু মেলার পরেই তুমি কিডনি দিতে পারবা। আমি মোটামুটি 1 দিন থেকে সর্বোচ্চ 2 দিনের ভিতর কিডনিটা আমার বডিতে আমি রিপ্লেস করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। এখন মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ, এখানে সহজ ভাষায় এডিএইচ হরমোনের ব্যাপারটাই আসবে। এডিএইচ হরমোন, এডিএইচ হরমোনটা কেন আসবে বলতো? তুমি যখন প্রস্রাব, মানে ধরো প্রচুর পানি খাইছো, প্রচুর পানি খাইলে দেখবা যে প্রচুর প্রস্রাব হচ্ছে এবং শুধু পানি বেরোচ্ছে, প্রস্রাব মানে মনে হচ্ছে পানি বেরোচ্ছে। আর যদি দেখো যে তুমি পানি খাচ্ছই না, তখন মূত্র অনেক কম হয় না, এবং দেখবে যে মূত্রটা অনেক ঘন হয়, তাই না? তাইলে পানি যখন খাও না মূত্র অনেক ঘন হয়। আর যখন প্রচুর পানি খাও দেখবা যে, রোজার সময়ের কথা মনে আছে কিনা, যে তুমি যখন সেহরি করো তখন প্রায় 1 জগ পানি মেরে দাও, ফলে দেখা যায় যে একটু পরই, ধরো অনেক সময় হয় যে মানে প্রস্রাবের যে প্রেশার তার জন্য আমার ঘুম ভেঙে যায় সকালে। হ্যাঁ, তো উঠে অনেকে প্রস্রাব করে এসে আবার ঘুমায় যায়, তো কারণ প্রচুর পরিমাণ পানি সে খায়। তো তখন কি হয়, প্রচুর প্রস্রাব হয় এবং প্রস্রাবটা অনেক পাতলা হয়। আবার যখন তুমি পানি খাও না, এখন ইফতারের আগে আগে বা পরে, যখন লম্বা সময় ধরে পানি খাও নাই কিন্তু বর্জ্য পদার্থ তো বের করতে হবে, তখন প্রস্রাবটা অনেক পুরু হয়। তো ব্যাপারটা খুব সিম্পল, যে পানি যদি তুমি বেশি বেশি খাও, ধরো পানি বেড়ে গেছে বডিতে, পানি বেড়ে গেছে মানে কি, ব্লাড প্রেশার বেড়ে গেছে। বলো তো, ব্লাড প্রেশার বেড়ে গেলে কি এডিএইচ ক্ষরিত হয়? এডিএইচ কিন্তু ক্ষরিত হয় না, এডিএইচ ক্ষরণ কমে যায়, এডিএইচ ক্ষরিত হয় না, আমরা হয় না বলতেছি, এডিএইচ ক্ষরিত হয় না। ফলে প্রচুর পরিমাণ মূত্র হয় অনেক, এবং মূত্র হয় হালকা। আবার উল্টা ঘটনাটা ঘটে কখন বলতো, ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে পানির পরিমাণ কমে যায়, ফলে এডিএইচ ক্ষরিত হয়, এডিএইচ ক্ষরণ হয় এবং মূত্র কম ক্ষরিত হয়, এবং মূত্রটা হয় ঘন। তাহলে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ বুঝছো? এডিএইচ ক্ষরিত হলে মূত্র ঘন হয়, আর এডিএইচ ক্ষরিত না হলে মূত্র পাতলা হয়। এডিএইচ ক্ষরিত হলে মূত্র ঘন হয়, এডিএইচ ক্ষরিত না হলে মূত্র পাতলা হয়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন চলে আসো এই জায়গাটা, পানির অভাবে রক্তরসের গাঢ়তা বাড়ে। ধরো রক্ত মানে কি, পানি, ফলে পানি কমে গেছে মানে রক্তেও পানি কমে গেছে, ফলে রক্তরসটা গাঢ় হয়ে যায় না, ফলে রক্তরসটা গাঢ় হয়ে যায়, তখন অ্যালডোস্টেরন হরমোন ক্ষরিত হয়। আবারও বলি, পানি কমে গেছে, তখন রক্তরসের 92% পানি, ফলে রক্তরসও পানি কমে গেছে, রক্তরসটা ঘন হয়ে গেছে। রক্তরসটা ঘন হয়ে গেলেই তখন অ্যালডোস্টেরন হরমোন ক্ষরিত হয় কিডনি থেকে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরিত হয়, যেটা সোডিয়াম আয়নের পরিমাণ কমায় দেয়, ফলে পানির রেচনও কমে যায়। ক্লিয়ার? এখন আসো, রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে তাইলে? অ্যালডোস্টেরন। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবা, রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে অ্যালডোস্টেরন। যদি সহজ ভাষায় মনে রাখবা, সোডিয়াম কমে গেলে পানি কমে যায়, কারণ পানি মানে হচ্ছে সোডিয়াম, পানি লবণাক্ত, কেন? পানির ভিতরে সোডিয়াম আছে, ফলে মনে রাখবা পানি কমে গেলে সোডিয়াম কমে যাবে। ক্লিয়ার? আর সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? বৃক্ক থেকে ক্ষরিত অ্যালডোস্টেরন, আমাদের আজকের ক্লাস শেষ, কিন্তু শেষ, পড়া নাই, পড়া শেষ হয়ে গেছে। আচ্ছা, লাস্টে অল্প একটু আছে, দেখো। আচ্ছা, তোমাদের রেনিনের কথা মনে আছে? কিডনি থেকে রেনিন ক্ষরিত হয়, তাই তো? তাহলে আমাদের রেনিন নামক এনজাইম ক্ষরিত হচ্ছে। এখন খেয়াল করো, যকৃৎ থেকে উৎপন্ন
এক ধরনের প্রোটিনকে রেনিন সক্রিয় করে অ্যানজিওটেনসিন হরমোনে পরিণত করে। তাহলে আবারও বলি, কিডনি থেকে রেনিন তৈরি হচ্ছে, যেইটা অ্যানজিওটেনসিন পরবর্তীতে আমাদের কি হচ্ছে, ওই এক ধরনের প্রোটিনকে, যকৃতের একটা প্রোটিনকে রেনিন সক্রিয় করে অ্যানজিওটেনসিন হরমোনে পরিণত করে, ফলে আমরা অ্যানজিওটেনসিন হরমোন পাই। এই যে অ্যানজিওটেনসিন হরমোন একটার পরে একটা, প্রথমে রেনিন এনজাইম, সেখান থেকে হচ্ছে অ্যানজিওটেনসিন হরমোন অ্যালডোস্টেরনকে উদ্দীপ্ত করে, তখন অ্যালডোস্টেরন খরিত হয়। অ্যালডোস্টেরন কাকে কন্ট্রোল করে? সোডিয়াম আয়নের যে মাত্রা সেইটাকে কন্ট্রোল করে। এখন আসো, অ্যালডোস্টেরন আসলে তোমার বৃক্কে পৌঁছায় এবং সোডিয়াম পটাশিয়াম পাম্পকে মানে উদ্দীপিত করে, বৃক্কে পৌঁছায় এবং সোডিয়াম পটাশিয়াম পাম্পকে উদ্দীপিত করে। তখন সোডিয়াম আয়ন আসলে চলে আসে, বা তখন সোডিয়াম আয়নের পরিমাণ বেড়ে যায়। তাহলে অ্যালডোস্টেরন কি করে? সোডিয়াম আয়নের পরিমাণ বাড়ায়। কিভাবে? আবারও বলি, প্রথমে রেনিন এনজাইমটা হচ্ছে অ্যানজিওটেনসিন হরমোন, মানে এর ওইখান থেকে পাওয়া যায় অ্যানজিওটেনসিন হরমোন থেকে পাওয়া যায় অ্যালডোস্টেরন যখন ক্ষরিত হয় তখন সোডিয়াম পাই আমরা, সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, তখন সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পারছি। এখন আসো, রক্তের পিএইচ কত? সবাই একটু বলো তো, রক্তের পিএইচ হচ্ছে 7 পয়েন্ট, বলো তো সবাই বলো, রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে 7.4। আচ্ছা, তো এই পিএইচ দেখেও বোঝা যায় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। রক্তের পিএইচ যেহেতু 7.4, ফলে পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়ন বোঝার, মানে হাইড্রোজেন আয়ন ঠিকঠাক আছে কিনা এটা বোঝার ওয়ে। এই তো, তাহলে এর মাধ্যমে আমাদের মূত্রের যে পিএইচ 4.5 থেকে 8.5, এটা তখনই আমরা দেখছিলাম যে মূত্রের পিএইচ কত থেকে কত চেঞ্জ হতে পারে, এই জিনিসটা আমরা এর আগে দেখছি। তাহলে এর সাহায্যে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। ঠিক আছে, খুব দ্রুত শেষ হয়েছে, খুব বেশি সময় আসলে লাগে নাই। কতক্ষণ লাগছে? 7:30, 8:30, 9:30, 2 ঘন্টা লাগে নাই, 2 ঘন্টার আগেই শেষ হয়েছে, তাই না বলো? হ্যাঁ, 2 ঘন্টা তো লাগেই নেই। তাহলে এই যে বৃক্কের মতো একটা চ্যাপ্টার আমরা মোটামুটি ভালোই ডিটেলসে পড়ছি, তারপরে যে 2 ঘন্টা লাগে নাই, এটা চমৎকার একটা ব্যাপার না বলো তো? তাহলে বলো তো, অ্যালডোস্টেরন যদি বেশি ক্ষরিত হয় তাহলে সোডিয়াম আয়নের পরিমাণ বেড়ে যায় না? সোডিয়াম আয়নের পরিমাণ কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবা। বলো এখন তোমরা কেমন আছো, কি অবস্থা? তাহলে আজকে হচ্ছে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমার আগামীকাল আসিফের ক্লাস, কিন্তু সবাই ক্লাস করবা, আর হচ্ছে আগামী 2টা ক্লাস আসিফ নিবে, তারপর আমার ক্লাস। আল্লাহ হাফেজ।